সামনের চেয়ারে অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর চোখ তুলে সামনের দিকে ভালো করে তাকিয়ে দেখল বিক্রম। লোকটাকে দেখে মনে হচ্ছে না সে মিথ্যে কথা বলছে। তার পরনে পুলিশের পোশাক। এই থানার অফিসার তার সামনে বসে আছে, কিন্তু লোকটা যে কথাগুলো বলছে সেই কথাগুলো বিশ্বাস করার মতো নয়। বিক্রম আরও একবার ভাবল, যে রিপোর্ট পেয়ে তাকে উত্তরপ্রদেশের এই প্রত্যন্ত গ্রাম্য জায়গাটায় আসতে হয়েছে, সেই রিপোর্টটা ছিল বড্ড অদ্ভুত। যখন মেল এসে পৌঁছয় তখন সমস্ত ব্যাপারটা পড়ে সে নিজে কিছুতেই বিশ্বাস করতে পারেনি। তারপর যখন হেড অফিসে গিয়ে সেখানে বাকি মেলগুলো এবং সমস্ত ফাইলপত্র দেখে, তখন একটু একটু করে বিশ্বাস করে ব্যাপারটা। উত্তরপ্রদেশের এই প্রত্যন্ত গ্রাম্য জায়গাটায় এমন একটা ব্যাপার যে হয়ে চলেছে, সে ব্যাপারে আশেপাশে খবর থাকলেও কোনো একটা কারণে এখনও ব্যাপারটা চাপা পড়ে আছে। কেন চাপা পড়ে আছে সে কথা অবশ্য বিক্রম নিজেও জানে। এবার চেয়ারে হেলান ছেড়ে সামনের টেবিলটার উপর দুই হাত জড়ো করে নিয়ে বিক্রম বলল, আপনি যা বলছেন সে ব্যাপারে আপনি সত্যি নিশ্চিত? মানে আপনি নিজের চোখে দেখেছেন জঙ্গলের মধ্যে? হ্যাঁ স্যার, আপনাকে আমি মিথ্যে কথা বলবো কেন? আর এই সমস্ত ব্যাপার আমার একার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব নয় বলেই তো আমি ওপর মহলে মেল করেছি। বেশ কিছু চিঠি আমিও পেয়েছি, তারপরেই তো ওপর মহল থেকে আপনাকে এখানে পাঠিয়েছে। কিন্তু সমস্যা হলো এখানে লোকজনও বেশি নেই। এই আমি আর এই থানায় দুজন মাত্র কনস্টেবল। তাতে অসুবিধা হবে না, কিন্তু জঙ্গলের কতটা ভেতরে এই সমস্ত ব্যাপার ঘটে চলেছে তা জানো? কতটা ভিতরে ঘটে চলেছে তা তো বলতে পারবো না। এমনিতে ফরেস্ট অফিসাররা ওই দিকটাতে রয়েছে, কিন্তু ফরেস্ট অফিসারদের থাকার জায়গা থেকে এই থানাটা অনেকটা দূরে। তাই মাঝে এই জায়গায় কোনো ঘটনা ঘটলে দুই দলেরই সেখানে পৌঁছতে এবং খবর পেতে বেশ খানিকটা সময় লেগে যায়। তাছাড়া বাজারের কাছে একজন থাকে, সেখান থেকে এসে প্রতিদিন সকালে থানায় আসে, প্রয়োজনের জিনিসপত্রগুলো দিয়ে যায়, আবার চলে যায়। চিঠিপত্র থেকে শুরু করে অন্যান্য যা যা প্রয়োজন হয় তাকে দিয়েই আমরা সে কাজ করাই। একটা বড় সমস্যা হয়ে গেল মিস্টার যাদব। এখানে তো ইলেকট্রিসিটিরও ব্যবস্থা নেই, টর্চার চার্জার লাইটেই ভরসা। একটা জেনারেটর আছে আপনি বলছিলেন? আছে, জেনারেটর আছে। আমরা তাতেই তো রাতের দিকে অল্প আলো জ্বালাই। তবে বুঝতেই পারছেন, সরকারি তরফে এই খাতে খরচ খুব কমই হয়, তাই তেল যা বরাদ্দ হয় তাতে খুব বেশিক্ষণ কি আর জেনারেটরটা চালানো সম্ভব হয়? সেসব তো বোঝাই যাচ্ছে, কিন্তু মিস্টার যাদব আমাদের যে একটু বেরোতে হবে, একটু পরেই সন্ধ্যা হয়ে আসবে। তার আগে যদি জঙ্গলের দিকটা একবার ঘুরে আসা যায়। কনস্টেবল দুজনের কি যেন নাম বললেন? একজনের নাম রাম আর একজনের নাম শিবা। বিক্রম চ্যাটার্জি আজ সকালে এসে পৌঁছেছে উত্তরপ্রদেশের প্রত্যন্ত গ্রাম ঈশানগঞ্জে। ঈশানগঞ্জের জঙ্গলে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। বন দপ্তরের কর্মী এবং ঈশানগঞ্জের জঙ্গলের এই প্রান্তে থাকা থানার অফিসার মিস্টার যাদব এবং তার দুই কনস্টেবল মিলে মাঝে মাঝেই জঙ্গলের দিক থেকে কাদের যেন চিৎকার শুনেছে। অথচ দিনের বেলা বন দপ্তরের কর্মী এবং পুলিশের লোকেরা জঙ্গলে ঢুকে এখানে ওখানে ঘুরেও তেমন কিছু খুঁজে পায়নি। যখন এক ডাক্তারের চোখে একটা মাথা কাটার দৃশ্য বেরিয়ে এলো, তখন গোটা ব্যাপারটা নিয়ে বন দপ্তর এবং মিস্টার যাদব সকলকে জানালেন। আর সেই সূত্রেই ঘুরে ফিরে বিক্রম চ্যাটার্জির এখানে আসা। থানা থেকে বেরিয়ে খানিকটা এগিয়ে গেলেই জঙ্গল শুরু হয়েছে। পথটা এখানে বেশ চওড়া, কিন্তু বেশ খানিকটা ভেতরে ঢুকলেই সেই পথটা শুরু হয়ে গেছে। জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে বিক্রম বলল, আপনি এখানে কতদিন ধরে আছেন? প্রায় 4 বছরের ওপরে হয়েছে স্যার। কিন্তু এতদিন ধরে এই একটা জায়গাতে? আমি 4 বছর আগে অন্য একটা থানায় ছিলাম। ওখান থেকে এখানে যখন বদলি হই প্রথমে ভালোই লেগেছিল। জঙ্গল বলে কথা, পাহাড় পর্বত ছাড়া জঙ্গল আমার বেশ ভালোই লাগতো, সব কিছুই ঠিক ছিল। কিন্তু এই প্রায় 3-4 মাস ধরে যে সমস্ত ব্যাপার শুরু হয়েছে, তারপর আর এখানে ভালো লাগছে না। চিৎকারগুলো তো রাতের বেলা শোনা যায়। আর আপনারা কখনো রাতের বেলা জঙ্গলে ঢুকে দেখার চেষ্টা করেছেন? রাতের বেলা জঙ্গলে ঢুকিয়ে আর দেখা সম্ভব নয় স্যার। এই জঙ্গল অনেকটা বড়, তাছাড়া হিংস্র কিছু জন্তু জানোয়ার রয়েছে, আর বন্য শিয়াল ছাড়া সাপখোপও আছে। তাছাড়া মাঝে মাঝে বাঘও দেখা যায়। বাঘের ভয়ে বন দপ্তর কর্মীরাই রাতের বেলা জঙ্গলে ঢুকতে চায় না। এই জঙ্গলে বাঘও আছে, তার মানে কাছাকাছি কোনো অভয়ারণ্য রয়েছে, তাই না?
যাদব মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তার মানে কোনো না কোনোভাবে ওই সমস্ত কিছুর সঙ্গে চোরাচালানকারীদের সম্পর্ক থাকতে পারে। এরা কোনো একটা সমস্যা তৈরি করে তার আড়ালে অন্য কোনো কাজ করছে। হতে পারে। ফরেস্টের কর্মীরা দু একবার বলেছিল এই জঙ্গলে হরিণ আছে। আগে নাকি মাঝে মধ্যে জঙ্গলের এখানে ওখানে একটা দুটো হরিণ আগে দেখাও যেত, কিন্তু সম্প্রতি সেই হরিণের সংখ্যা অনেকটাই নাকি কমে এসছে। হরিণের জন্যই এই অঞ্চলের চোরাচালানকারীরা আজ থেকে প্রায় 2-3 বছর আগে এসেছে। মাঝখানে ব্যাপারটা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এই রাতের বেলা চিৎকার আর তার সঙ্গে জঙ্গলের মধ্যে পাওয়া গলা কাটা একটা মৃতদেহ, এই সমস্ত কিছুর মধ্যে সম্পর্ক কি? বিকেল পেরিয়ে খুব দ্রুতই সন্ধে হয়ে এলো ঈশানগঞ্জের আশেপাশে, তাই ওরা আর বেশি দূর পর্যন্ত গেল না। ফিরে আসতে যাবে এমন সময় বিক্রমের কানে ভেসে এলো একটা অদ্ভুত ডাক। আর সেই ডাকটা শুনেই মিস্টার যাদব তাড়াতাড়ি ভয় পাওয়া গলায় বলে উঠল, তাড়াতাড়ি চলুন স্যার, আমাদের তাড়াতাড়ি থানায় ফিরতে হবে। ওটা বাঘের ডাক। নিশ্চয়ই আবার এইদিকে বাঘটা এসছে। রাতের বেলায় রুটি আর এক ধরনের তরকারি দিয়েই ওদের ডিনারটা সারতে হলো। বিক্রম সঙ্গে করে সিগারেট নিয়ে এসেছিল বেশ কয়েক প্যাকেট। তার থেকেই একটা সিগারেট ধরালো, আর একটা সিগারেট মিস্টার যাদবকে দিয়ে ওরা থানার বারান্দাটার কাছে বসে কথা বলছিল। ও বাঘ হলো ঈশানগঞ্জের জঙ্গলের রাজা স্যার। ও বাঘ আছে বলেই জঙ্গলে সহজে কেউ কিছু করতে পারতো না, কিন্তু এখন যে জঙ্গলে কি হয়েছে তা আমরা বুঝতে পারি না। বাঘ এই জঙ্গলে আছে, কিন্তু বাঘ কখনো তোমরা দেখেছো? মানে এই থানার কাছাকাছি এসেছে? আগে ভয় থাকলে বাঘ কাছে আসে না, ফরেস্টের লোকেরাও সেই কথাই বলে। তবে একবার বাঘের ডাক শুনতে পেয়েছি রাতের বেলা। থানার দরজা জানলা সমস্ত কিছু সেদিন বন্ধ ছিল। সেই দিন বাঘ বাইরে ঘোরাঘুরি করছিল। পরদিন সকালে বাঘের পায়ের ছাপও দেখা গেছে স্যার। প্রথমে আমাদের মনে হয়েছিল ব্যাপারটা হয়তো বাঘের কাজ, কিন্তু বাঘ অমনভাবে কারোর মাথা কেটে নিয়ে যেতে পারবে না। কোনো ধারালো কিছু দিয়ে এক কোপে তার গলাটা কাটা হয়েছে। তাছাড়া বাঘ শুধু মাথা নিয়ে যাবে, শরীর পড়ে থাকবে, এটাও তো হয় না। সেই শরীরে এটুকু আঘাতের চিহ্ন ছিল না। পোস্টমর্টম রিপোর্ট থেকে কিছু জানা গেছিল? মানে বডি কি পোস্টমর্টমে পাঠিয়েছিলেন? পাঠিয়েছিলাম, সময় বেশি লেগেছিল। ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি আছে, সেই গাড়িতে গিয়েছিলাম। অন্য কোনো অস্ত্র দিয়েই গলা কাটা হয়েছে এবং গলা কাটার কারণেই মৃত্যুটা হয়েছে। তাছাড়া শরীরে অন্য আঘাতের চিহ্নও ছিল, তবে সেগুলো একটু অন্যরকম, যেন লোকটাকে কোথাও বেঁধে রাখা হয়েছিল। তারপরে ধস্তাধস্তির জন্য শরীরে আঘাত পেয়েছে। গলা কাটা হয়েছে যাতে তাকে চট করে চিহ্নিত করা না যায়। আর ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এই ব্যাপারে কি বলছে? কাল সকালেই তেমন হলে শিবা কিংবা রাম আপনাকে নিয়ে যাবে, কারণ আমার পক্ষে তো থানা ফাঁকা রেখে এইভাবে যাওয়া সম্ভব নয়। ওখানে গেলে আপনি বুঝতে পারবেন। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরাও ব্যাপারটা নিয়ে বেশ চিন্তায় রয়েছে। তাছাড়া একে তো হরিণ কমে যাচ্ছে, তারপর জঙ্গলের মধ্যে রাতের বেলা এমন মাঝে মাঝে চিৎকার শোনা যায়। কিছুই বড় অদ্ভুত স্যার। সেই রাতে মাথায় অনেক চিন্তা নিয়ে বিক্রম তার জন্য বরাদ্দ ঘরটায় ঘুমোতে গেল। আসলে থানার পেছনের দিকে পাশাপাশি ছোট আকারের কয়েকটা ঘর রয়েছে, আর সেগুলোই বোধহয় থানার কোয়ার্টারের জন্যই ব্যবহার করা হবে বলে ঠিক হয়েছিল। তবে এখন এই থানায় 3 জন ছাড়া তো আর কেউ থাকে না। পরদিন সকালে যে লোকটা বাজারের জিনিসপত্র ও প্রয়োজনীয় আরও কিছু জিনিস দিয়ে যায়, সেই লোকটা সকাল সকাল এসে পড়ল। তার নাম মাধব। নতুন একজনকে দেখে সে বেশ খুশি মনেই বলল, গুড মর্নিং স্যার। আর কিছু প্রয়োজন হলে বলবেন, এনে দেবো। আজ আর আসবো না, কাল সকালে আসবো। তা আপনি তো এখানে নতুন, কয়েকদিন থাকবেন নিশ্চয়ই? থাকবো, তবে আমার এখন কিছু সময় লাগবে না। সকালের খবরের কাগজটা নিশ্চয়ই তুমি নিয়ে আসো, ওটা আর আলাদা করে বলার কিছু নেই। এখানে শুধু খবর কাগজ নয়, আপনি যা চাইবেন তা সব কিছু আমি জোগাড় করে দেবো। যদি বোতল লাগে তাহলে সেটাও হয়ে যাবে, তবে একটু বেশি টাকা লাগবে। বোতলের কথায় বিক্রম এগিয়ে গেল মাধবের দিকে। মাধব প্রথমে ভেবেছিল হয়তো বিক্রম
চুপি চুপি তাকে কোনো বোতল অর্থাৎ মদের কথা বলবে, কিন্তু বিক্রম এগিয়ে গিয়ে মাধবের জামার কলারটা টেনে ধরে বলল, এই হারামজাদা, পুলিশকে মদের কথা বলছিস? এক্ষুনি তোকে ধরে লক আপে ভরে দেবো, জানিস? যে কাজ করতে এসেছিস সেই কাজ কর, তারপর এখান থেকে ফট। মাধব বিক্রমের মুখে এমন কথা শুনে আর তার এমন রূপ দেখে ভয় পেয়ে গিয়েছিল। তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিয়ে কোনো রকমে সে থানার দিকে মিস্টার যাদবের কাছে চলে যায়। হঠাৎ কেন এতটা রেগে উঠেছিল মাধবের উপরে সেটা বিক্রম নিজেও বুঝতে পারেনি। খানিকক্ষণের মধ্যে নিজেকে সামলে নিয়ে ঘরে ঢুকে যায় সে। কেসের রিপোর্টগুলো ভালো করে দেখতে থাকে। একটু পরে রাম এসে জানায়, স্যার বলল আপনাকে ওই ফরেস্টের বাংলোর কাছে নিয়ে যেতে। ওখানে ওই লোকেদের সঙ্গে নাকি আপনি কথা বলবেন। হ্যাঁ, আজ সকালে চাটা খেয়ে বেরিয়ে পড়বো, আর ওখানে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে, দুপুর 2টোর পর চলে আসবো। আচ্ছা, এখানে জঙ্গল ছাড়া আর কোনো জায়গা নেই? সামনের দিকে জঙ্গল, আর পেছনের দিকে বেশ খানিকটা গেলে তারপরে একটা বাজার মতো আছে, তারপরে আরেকটা ছোট গ্রাম আছে। বাসে করে এখান থেকে প্রায় 2 ঘন্টা মতো গেলে তারপরে একটা শহর মতো জায়গা পড়বে, পাহাড় আছে ওইদিকে। বিক্রম আর কিছু বলল না। চা খাওয়া দাওয়ার পরে রামের সঙ্গে বেরিয়ে পড়ল ফরেস্ট বাংলোর উদ্দেশ্যে। জঙ্গলটাকে বাহাতে রেখে ওরা জঙ্গলের ধারের রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে লাগলো। বিক্রমের বেশ ভালো লাগছিল চারপাশটা। ব্যস্ত শহরের ধুলো, ময়লা, পাথর, ইটের বড় বড় বাড়ির মাঝে সবুজের তো দেখা পাওয়া যায় না। তাছাড়া বিক্রমের বেশিরভাগ কাজকর্ম থাকে শহরের দিকে, তাই উত্তরপ্রদেশের এই জঙ্গল এলাকায় ঈশানগঞ্জের কথাটা শুনে সে নিজে থেকেই ইন্টারেস্টেড হয়েছিল। প্রায় আধ ঘন্টা মতো হেঁটে ওরা যখন ফরেস্ট বাংলোতে গিয়ে পৌঁছল, তখন ফরেস্ট বাংলোর প্রধান যে অফিসার, সে জঙ্গলের একপাশে দাঁড়িয়ে একটা এয়ারগান হাতে নিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছিল। ফরেস্ট অফিসারের হাতে এয়ারগান? কি বাকি মারার প্ল্যান করছেন নাকি? বিক্রমের কথা শুনে লোকটা বিক্রমের দিকে তাকালো। বেশ লম্বা, রোগা চেহারা, গায়ে আর্মিদের মতো একটা পোশাক, লম্বা ফুল প্যান্ট, ফুল হাতা জামা, মাথায় টুপি আর গলায় একটা দূরবীন ঝোলানো, শক্ত চামড়ার জুতো। এয়ারগান অনেকটা বন্দুক টাইপেরই, এতে কাজের থেকে শব্দই বেশি হয়। মাঝে মাঝে ওই পাখি কিংবা বন্য প্রাণীদের তাড়াবার জন্যই এটা কাজে লাগে। কিন্তু আপনাকে তো ঠিক... বিক্রম এগিয়ে গিয়ে হ্যান্ডশেক করলো। তারপরে নিজের পরিচয় দিতেই ভদ্রলোক বন্দুকটা কাঁধের ওপর ঝুলিয়ে বললেন, আচ্ছা আচ্ছা, তাহলে আপনি সেই বিক্রম চ্যাটার্জি। আচ্ছা, আমি যখন ওপর মহলে কথা বলেছিলাম তখন তারা বলেছিল কাউকে পাঠাবে, আপনাকে পাঠিয়েছে। তা বেশ ভালোই হলো। তা কবে এলেন? কালকে নাকি? বিক্রম আর মিস্টার রায় জঙ্গলের মধ্যে একপাশে হাঁটতে লাগলো। রাম ফরেস্ট বাংলোর কাছে গিয়ে চুপ করে বসে এদিকে ওদিকে কি যেন দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ কথাবার্তার পরে মিস্টার রায় বললেন, জঙ্গলের মধ্যে যতটা দেখা যায় সমস্তটাই আমরা দেখেছি, তবে তেমন কিছুই নেই। তাছাড়া চিৎকারগুলো জঙ্গলের খুব কাছাকাছির দিক থেকেই ভেসে আসতো, না হলে আমাদের কান পর্যন্ত সেটা আসার কথাই নয়। চিৎকারগুলো কেমন? মহিলা কণ্ঠ নাকি পুরুষ? পুরুষ কণ্ঠ। জঙ্গলের মধ্যে বিপদে বলে মানুষ যেভাবে বাঁচার জন্য চিৎকার করে ঠিক তেমনটাই, কিন্তু অত রাতে জঙ্গলে ঢোকা নিরাপদ নয়। তাছাড়া এই ঈশানগঞ্জের জঙ্গল পেরিয়ে গেলে একটা অভয়ারণ্যও রয়েছে, সে ব্যাপারে আপনি নিশ্চয়ই জানেনই। সেখানে বাঘ থেকে শুরু করে কুমির, বাইসন সমস্ত কিছুই আছে, এমনকি গন্ডার পর্যন্তও রয়েছে। জঙ্গল থেকে মাঝে মাঝে 2-1টা জায়গা দিয়ে বাঘ বা অন্যান্য হিংস্র জন্তুও বেরিয়ে আবার জঙ্গলেই ঢুকে পড়ে। একটা বাঘ এখানে রয়েছে, তাকে অবশ্য এখনো ধরা যায়নি। আসলে জঙ্গলটা এতটাই গভীর যে মাঝে মাঝে জঙ্গলের ভেতরে কিছু থাকলে সহজে ধরাও যায় না, তাই এই দিনের বেলা ছাড়া আমরা জঙ্গলে ঢুকতেও পারি না। কিন্তু আশেপাশের এলাকাগুলো থেকে এই 2-3 মাস ধরে বেশ কয়েকটা মিসিং রিপোর্ট পাওয়া গেছে, আর সব ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মিসিং রিপোর্টে ওই মেয়ে। এই ব্যাপারটার সঙ্গে ওই জঙ্গলের কোনো সম্পর্ক থাকতে পারে? মিস্টার রায় মাথা নাড়ালেন। আরও খানিকটা সামনের দিকে এগিয়ে গেল ওরা। ফরেস্ট বাংলোর কাছে জঙ্গলটা হালকা, তারপরে সামনের দিকে এগিয়ে যাওয়ার বেশ কয়েকটা পথ রয়েছে। সেই পথ ধরে ভেতরে ঢুকতে শুরু করলো ওরা। প্রথমে ছোট ঝোপ, তারপরে বড় বড় গাছ শুরু হয়েছে। আর একটু ভেতরের দিকে গেলে দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন অন্ধকার হয়ে আসে। আমি সেটা ভাবছি না, আমি ভাবছি অন্য কথা।
আজ থেকে 2 বছর আগেও জঙ্গলের মধ্যে চোরা শিকারীদের মাঝে মাঝেই দেখা যেত। এখন আবার তেমনই কিছু একটা হচ্ছে। হরিণের যে দলটাকে আমরা মাঝে মাঝে দেখতে পেতাম, তাদেরও আর এখন দেখা যায় না। তাছাড়া আমাদের লোকেদের মতে জঙ্গলের হরিণের সংখ্যাও কমতে শুরু করেছে। বাঘের কাজ হতে পারে। বাঘের কাজ হলে অন্তত হরিণের শরীরের কিছুটা অংশ হলেও থাকতো, কিন্তু এখানে গোটা হরিণটাই গায়েব হয়ে যাচ্ছে। অন্তত আমাদের হিসেবে তো সেটাই মনে হয়। এই হরিণগুলো কিন্তু গভীর জঙ্গলের দিকে যায় না, মাঝে মাঝে এলাকাতেই থাকে। প্রথম যখন ওদের হিসেব আমরা ওই কোনো রকমে করেছিলাম, তখন ছিল মোট 37টা হরিণ। সম্প্রতি একবার হিসাব করে দেখা গেছে তার মধ্যে 4টে হরিণ কম। তার মানে ব্যাপারটা বড্ড জটিল। কিন্তু রাতের বেলা জঙ্গলে কোনোভাবেই কি ঢোকা যাবে না? আমার মনে হয় দিনের বেলা জঙ্গলে ঢুকে আমরা কিছুই পাবো না। আপনি কিংবা পুলিশের দল তো দিনের বেলার দিকে এসেছিলেন, আমরা অন্যরকম ভাবে কিছু ভাবতে পারি না? মিস্টার রায় ভালো করে তাকালেন বিক্রমের দিকে, তারপরে বললেন, একটা কাজ করাই যেতে পারে, তবে তাতে কিন্তু একটু রিস্ক রয়েছে। প্রথমত বাঘের ভয়, আর তাছাড়া যদি ওই জঙ্গলে অপরাধী থেকেই থাকে, তারা কিন্তু জঙ্গলটাকে বেশ ভালোভাবেই চেনে। আমরাও অবশ্য জঙ্গলটাকে চিনি, কিন্তু নির্দিষ্ট কোনো জায়গাকে তাদের মতো ভালো করে চিনি না, তাই একটা ঝুঁকি অবশ্যই থাকবে। তাহলে তার আগে দিনের বেলায় আমাদের একবার জঙ্গলে ঢুকতে হবে। আজকে সম্ভব? মানে আপনার সঙ্গে এখানে আর কে কে থাকে? 2 জন ফরেস্ট অফিসার থাকে এবং 4 জন গার্ড। গার্ডরা জঙ্গলের মধ্যেই রয়েছে। তারা সকাল হলেই এখানে ওখানে ঘুরে সমস্ত কিছুই দেখে, তারপর দুপুরের দিকে আবার চলে আসে। দুপুরের পরে আরেকবার ঢুকে আবার অন্ধকার হওয়ার আগেই চলে আসে। পরের 2 জন অফিসার আপাতত বাংলোতেই রয়েছে। তাদের মধ্যেই একজনের শরীর একটু খারাপ, জঙ্গলে ঢুকে কি যেন একটা তার পায়ে লেগেছিল। আরেকজন ওই ভেতরেই আছে। তবে আরেকটা লোক আছে, সে আমাদের সমস্ত কাজকর্মই করে দেয়। তার মানে সমস্ত হিসেব করে দেখলে জঙ্গলে ঢোকার জন্য আপনি, আমি, মিস্টার যাদব আর আপনার 2 জন ফরেস্ট অফিসার, 4 জন গার্ড, মানে টোটাল 9 জন রয়েছে। না, সবাই মিলে যাওয়া যাবে না। বিশেষ করে আমাদের আরেকজন ফরেস্ট অফিসার রণবীরের অবস্থা মোটেই ভালো নয়। তাকে এখন এই অবস্থায় কোথাওই নিয়ে যাওয়া যাবে না। তার জন্য একজন গার্ড কাউকে এখানে রাখতেই হবে। তাহলে থাকবো আমরা ওই মোট 7 জন। ঠিক আছে, তাহলে কাল সকালের দিকে আমি আসবো আবার। তখন 7 জন মিলে জঙ্গলে ঢুকবো এবং মৃতদেহটা ঠিক যেখানে পড়েছিল সেইখানে কিন্তু আমরা প্রথমে যাব। আজ আমারও কয়েকটা কাজ রয়েছে, তাহলে কাল দেখা হচ্ছে মিস্টার রায়। মিস্টার রায়ের কাছ থেকে বিদায় নিয়ে বিক্রম রামকে নিয়ে আবার হাঁটা পথে চলে আসে। থানার কাজ পর্যন্ত আসার সময় কিন্তু সোজা পথ দিয়ে না এসে জঙ্গলের খানিকটা ভেতরের দিক দিয়ে ওরা এসেছিল। রাম এই জঙ্গলকে বেশ ভালোভাবেই চেনে, আর সামনের যে বাজারের কথা বারবার বিক্রম শুনেছে, সে বাজার এলাকাটাতেই রামের বাড়ি। তারপর পুলিশে জয়েন করার পর একে ওকে ধরে ওই জঙ্গলের কাছে এই থানাতেই পোস্টিং হয়েছে। মিস্টার যাদব এখানে 4 বছর থাকলেও রাম এখানে রয়েছে প্রায় 12 বছরের বেশি। সুযোগ থাকলেও সে এখান থেকে অন্য কোথাও পোস্টিং নিয়ে যায়নি। এইখানেই তো তার বাড়ি, তার পরিবারও এইখানেই থাকে। তবে শিবা বিবাহিত, আর সে অন্য জায়গা থেকে মাত্র 3 বছর আগে এখানে এসেছিল। তবে এখন 3 জনের বেশ ভালোই চলে। হালকা জঙ্গলের মধ্যে দিয়ে ওরা হাঁটছিল। রাম সাবধান করে বলল, জঙ্গলের মধ্যে এ সময় অনেক পোকামাকড় বেরোয়, আর সাবধান স্যার, যদি একবার গায়ে লাগে তাহলে কিন্তু বিপদ হতে পারে। ওই রণদ্বীপ সাইডের কিন্তু এমন কিছুই একটা হয়েছে। হ্যাঁ, ধুম জ্বর। তাছাড়া হাসপাতাল তো এখান থেকে বেশ খানিকটা দূরে, কিছু একটা হলে নিয়ে যাওয়াটাও তো মুশকিল। বিক্রম লক্ষ্য রাখতে রাখতে এগিয়ে চলেছিল। সে আরও একটা ব্যাপারে লক্ষ্য রাখার চেষ্টা করেছিল। জঙ্গলের পথটা জঙ্গলের ঠিক কোথা থেকে আরও গভীর হতে শুরু করেছে, সেটা সে বোঝার চেষ্টা করছিল। রামের সঙ্গে কথা বলতে বলতে ঠিক কোন দিক থেকে চিৎকার ভেসে আসে এবং মৃতদেহ কোথায় ছিল সেই সমস্ত ব্যাপারেও সে জেনে নিল। ঈশানগঞ্জের এই জঙ্গলের একটা ম্যাপ থানায় ছিল। আসলে ওই পাশে যে অভয়ারণ্য রয়েছে তার সঙ্গে ঈশানগঞ্জের এই জঙ্গলের একটা যোগ রয়েছেই। তবে মাঝে মাঝেই খানিকটা জায়গা বিস্তৃত ফাঁকা জমি। জঙ্গলটা পুরোপুরিভাবে চারকোনা নয়।
উত্তর ও দক্ষিণের দিকটা সামান্য সরু হয়ে গেছে এক সময়, তবে পূর্ব আর পশ্চিমের দিকটা চওড়া হয়ে রয়েছে। রামের কাছে বিক্রম শুনল এই জঙ্গলটাকে লম্বালম্বিভাবে পার করা সহজ, না থেমে হেঁটে গেলে প্রায় একদিন সময় লাগবে, আর আড়াআড়িভাবে পার করতে গেলে একদিনের চেয়ে কম সময় লাগবে। তবে আজ পর্যন্ত এই জঙ্গল কেউ পার করে উঠতে পারেনি, কারণ চলার পথের মাঝামাঝি জঙ্গল এতটাই ঘন যে পায়ে চলার পথ নেই। এই জঙ্গলে অজগর সাপও আছে। অজগরের কথায় বিক্রম একটু চমকাল। এই জঙ্গলে যে অজগর সাপ থাকতে পারে সেটা তার ধারণা হয়নি। রাম কি মিথ্যে কথা বলছে? কিন্তু রাম মিথ্যে কথা বলতে যাবে কেন? একটু পরেই রামকে হাসতে দেখে বিক্রমের মনে হলো সত্যিই হয়তো রাম মিথ্যে কথা বলছে। তারপরেই ওরা থানায় পৌঁছে গেল। সেদিনটা একরকমভাবে কেটে গেল। জঙ্গলের ম্যাপ, পুলিশের রিপোর্ট ছাড়াও মিস্টার যাদবের সঙ্গে মৃতদেহ পর্যবেক্ষণ করে এবং অন্যান্য লোকেদের সঙ্গে কথা বলে মোটামুটি একটা ধারণা বিক্রম করতে পারল। বুঝতে পারল উপরমহল থেকে তাকেই কেন এখানে পাঠানো হয়েছে। আসলে আশেপাশের গ্রাম থেকে মেয়েদের নিখোঁজ হয়ে যাওয়াটা এবং এই জঙ্গলের মধ্যে 2-3 মাস ধরে এমন ব্যাপার, এই সমস্ত কিছুর সঙ্গে যে একটা সম্পর্ক থাকতে পারে তা স্পেশাল ব্রাঞ্চের লোকেরা সন্দেহ করেছিল। আর তাই এই কেসটায় একা বিক্রম চ্যাটার্জিকে পাঠানো হয়েছে, যাতে সে সম্পূর্ণভাবে নিজের মতো করে ব্যাপারটা তদন্ত করতে পারে। পরদিন সকালে ওরা 7 জন মিলে রওনা দিল জঙ্গলের গভীরে। 3 জন গার্ড, মিস্টার যাদব, মিস্টার রায় এবং মিস্টার রায়ের একজন ফরেস্ট অফিসার। অফিসারটার নাম জয়ন্ত হালদার। ভদ্রলোক বাঙালি শুনে বিক্রম একটু খুশি হলো। ওদের সকলের কাছে রিভলভার রয়েছে, তাছাড়া সঙ্গে রয়েছে মোটা একটা লাঠি। জঙ্গলের মধ্যে পথ চলার সময় জঙ্গলের মাটি এবং আশেপাশের গাছপাতায় বিভিন্ন রকমের পোকামাকড় থাকতে পারে। তাছাড়া বিপদ কোন পথে আসে তাই এই ব্যবস্থা। প্রথমে মিস্টার রায়, তারপর এই ফরেস্ট অফিসার জয়ন্ত হালদার, তার পেছনে পাশাপাশি মিস্টার যাদব আর বিক্রম, আর তার পেছনে 3 জন গার্ড। পথ চলতে চলতে একসময় জয়ন্ত হালদার বলল, আমরা জায়গাটার কাছাকাছি চলে এসেছি, তবে ওই একবারই, তারপরে আর কখনো ওই জায়গাটায় আমরা কিছু কই দেখতে পাইনি। জায়গাটা দেখা দরকার, আর মাথা সরিয়ে ফেলার কারণ ওইটাই যে লোকটার পরিচয় লুকিয়ে রাখা, সেটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু এই জঙ্গলে ঢোকার পথ তো চারিদিক থেকেই আছে। তবে ওই জঙ্গলে বন্যপ্রাণী খুব একটা নেই, আর সরকারি তরফে এই গোটা জঙ্গলটাকে ঘিরে এটাকেও আলাদা করে একটা অভয়ারণ্য তৈরি করার কথাবার্তা হচ্ছিল। নাহলে এখানকার বন্যজন্তুদের পাশের অভয়ারণ্যে পাঠিয়ে দিয়ে এই জঙ্গলটাকে ঘিরে ফেলে শুধু জঙ্গল হিসেবে রাখারও একটা প্ল্যান হয়েছে। নাহলে এখানকার বন্যজন্তুদের পাশের অভয়ারণ্যে পাঠিয়ে দিয়ে এই জায়গাটাকে ঘিরে ফেলে শুধু জঙ্গল হিসেবে রাখারও একটা প্ল্যান হয়েছে। তবে তার কোনোটাই এখনো কাজ হয়নি। বুঝতেই তো পারছেন, সরকারি কাজ বলে কথা। মিস্টার রায় মিস্টার যাদবের সঙ্গে কথা বলছিলেন, এদিকে বিক্রম আর জয়ন্ত হালদার কথা বলছে। গার্ড 3 জন নিজেদের মতোই হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে। এরপরেই তারা সেই জায়গাটায় এসে পড়ল। কয়টা বড় বড় গাছের জঙ্গল পেরিয়ে জঙ্গলের মাঝে খানিকটা ফাঁকা জায়গা। তাঁবু বানানোর জন্য যেমন জায়গা থাকে ঠিক তেমনই খানিকটা সমতল জায়গা। এখানে ঘাস বেশ বড়। তারই মধ্যে একটা দিকে নির্দেশ করে দেখালেন মিস্টার যাদব। ওখানে মৃতদেহটা পড়েছিল। বিক্রম ভালো করে চারপাশটা দেখল। তারপর মৃতদেহটা যেখানে পড়েছিল সেই জায়গাটাও ভালো করে নজর করল। ঘাসগুলো বেশ বড় হয়ে গেছে এর মধ্যে, কিন্তু জায়গাটার মধ্যে আলাদা করে তেমন কিছুই নেই। তাছাড়া এতদিন আগে মৃতদেহটাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এখানে আর কিছুই যে পাওয়া যাবে না সেটাও বোঝা যাচ্ছিল। অনেকক্ষণ ধরে দেখাশোনা করতে করতে গার্ড 3 জন জায়গাটার চারপাশে ছড়িয়ে পড়ল। ঘাসের ঢাকা জায়গাটায় এদিকে ওদিকে হাঁটতে হাঁটতে হঠাৎ করে বিক্রমের নজরে পড়ল একটা ছুরি, বাঁটওয়ালা একটা ছুরি। ছুরিটা খাপের ভেতরে ঢুকিয়ে বন্ধ করা, কিন্তু এমন একটা ছুরি এখানে পড়ে আছে কথাটা ভেবে বিক্রম ছুরিটাকে তুলে নিল। তারপর খাপ খুলে একবার দেখে নিয়ে আবার বন্ধ করে দিল। বাকিরা তখন নিজেদের মধ্যে কথা বলছিল বলে বিক্রমের দিকে কেউ লক্ষ্য করল না। এই সুযোগে ছুরিটা তুলে নিয়ে নিজের পকেটে চালান করে দিল। তারপরে এগিয়ে এসে বলল,
এখন এখানে আর কিছু পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, জঙ্গলের আরো ভেতরের দিকে যাওয়া যায়? যাওয়া যায়, কিন্তু আজ আকাশের অবস্থা মোটেই ভালো নয়। একটু পরেই বৃষ্টি নামতে পারে। বৃষ্টির সময় জঙ্গল মোটেই সুবিধার জায়গা নয়। তাহলে আর কি করা যাবে? ফিরেই যাই। এই জায়গাটা ছাড়া আর আপনার সন্দেহজনক তেমন কোনো জায়গা নেই তো? ওরা মাথা নাড়ালো। বিক্রম বুঝতে পারল যে কারণেই হোক না কেন গোটা ব্যাপারটা নিয়ে সকলে কেমন যেন উদাসীন হয়ে পড়েছে। যদিও ব্যাপারটা অতি স্বাভাবিক, আর এমন একটা ব্যাপার এদিকে হয়েই থাকে, তাই এইসব নিয়ে খুব বেশি ভাবার কোনো প্রয়োজন নেই। কিন্তু জয়ন্ত হালদারকে দেখা গেল সে একটু অন্যরকম হয়ে রয়েছে। জয়ন্ত হালদার হাঁটতে হাঁটতে বিক্রমের পাশে এসে দাঁড়িয়ে বলল, আমি জানি মিস্টার রায় ব্যাপারটায় খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছেন না। আসলে মিস্টার রায় অনেকদিন ধরেই বিভিন্ন জঙ্গলে একইভাবে ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করে আসছেন, তাই চোরাচালান এবং ছোটোখাটো ব্যাপারে তিনি খুব একটা গুরুত্ব দেন না। তবে আমার কিন্তু অন্যরকম একটা সন্দেহ হচ্ছে। কিরকম? আপনি বলুন না, আশেপাশের গ্রামগুলো থেকে মেয়েগুলো নিখোঁজ হয়ে যাচ্ছে কেন? এই জঙ্গলের মধ্যে মাস দুয়েক ধরে কাদের যেন আনাগোনাও শুরু হয়েছে। জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে নরম মাটিতে কাদের পায়ের ছাপ আমরা দেখতে পেয়েছি। আর এই সমস্ত শুরু হওয়ার সময় থেকে কিন্তু আশেপাশের এলাকা থেকে মেয়েরাও নিখোঁজ হয়ে যাচ্ছে। রণবীরের শরীর খারাপ না হলে আমরা জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে ঠিক কিছু একটা খুঁজে বার করতে পারতাম। আমার মনে হয় এই জঙ্গলের মধ্যে কোথাও অপরাধীদের একটা আস্তানা রয়েছে, অথচ আমরা সেটা খুঁজে বার করতে পারছি না। রণবীরের গায়ে পোকাগুলো এমনি এমনি তো আর লাগেনি। আমরা গভীর জঙ্গলের ভেতরে ঢোকার চেষ্টা করেছিলাম, তখনই লেগেছে। যদি আপনার কথা সত্যি হয় তাহলে ওদের জায়গাটা আমাদের খুঁজে বার করা দরকার। আমার সেটাই মনে হচ্ছিল, কিন্তু জঙ্গলের ব্যাপারে তো আমি খুব বেশি কিছু জানি না। মিস্টার রায় যে হাল ছেড়ে দিয়েছেন সেটা আমি বুঝতে পারছি। তাছাড়া মিস্টার যাদবকে একটু মানুষ বলে মনে হলো। এই সমস্ত ব্যাপারে তিনি থাকতে চায় না, বিশেষ করে তার বাঘের ভয় বেশি। তাহলে ধরুন আপনাকে আর আমাকে যা করার করতে হবে। আপনি সন্ধেবেলা আসুন। আসলে গারোদের মধ্যে একজনের সঙ্গে আমার বেশ বোঝাপড়া রয়েছে। সন্ধেবেলা ওই উত্তর দিকের পথ দিয়ে আমরা জঙ্গলে ঢুকবো। আমার মনে হয় রাতের বেলা জঙ্গলে না ঢুকলে কিছুই হবে না। তবে একা জঙ্গলের মধ্যে ঢোকার সাহস যে কেন পাচ্ছি না, আশা করি সেটা বুঝতেই পারছেন। বিক্রম মনে মনে খুশি হলো। মিস্টার যাদব কিংবা মিস্টার রায়কে এই ব্যাপারে সে কিছুই বলল না। উত্তরের দিকের পথের কাছে চলে আসবে জানিয়ে সেই বেলার মতো মিস্টার রায়ের ফরেস্ট বাংলোতে কাটিয়ে বিকেলের দিকে ওরা সকলেই বাড়িতে ফিরে গেল। সন্ধ্যের একটু আগেই বিক্রম মিস্টার যাদবকে কোনো রকমে বুঝিয়ে দিয়ে থানা থেকে বেরিয়ে এলো। মিস্টার যাদব সঙ্গে করে শিবা কিংবা রাম কাউকে একটা নিয়ে যাওয়ার কথা বলেছিল, কিন্তু বিক্রম তাতে রাজি হলো না। মনে মনে বলল, সব সারা ভিতর ডিম, এমনি কোনো কাজ হবে না। যা করার জয়ন্ত হালদার আর আমাকেই করতে হবে। জয়ন্তবাবু আর আমার ভাবনা একই। উত্তরের পথের কাছে এসে দাঁড়াতেই দেখা গেল জয়ন্ত হালদার এবং একজন গার্ড আগে থেকেই এসে পড়েছে। বিক্রম গার্ডের দিকে তাকিয়ে বলল, তোমার আবার অন্য কোনো ভয় নেই তো? মানে এখানে এসে তো দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে আসলে কি হচ্ছে সেগুলো বার করার কোনো উৎসাহ কারোর মধ্যে নেই। তার জন্যই কি একটু বাড়িয়ে বাড়িয়ে রিপোর্ট তৈরি করা হয়েছে? এ ব্যাপারে কিছু জানো? আমরা গার্ড স্যার, আমাদের ওপরে যেমন নির্দেশ আসবে আমরা তেমনভাবেই কাজ করব। জয়ন্ত স্যার আমায় আলাদা করে অনেক কিছু বলেছে। জয়ন্ত স্যার আর রণবীর স্যার মিলে জঙ্গলের অনেক ভেতর পর্যন্ত ঢুকেছিল। আমরা এমন কিছু দেখেছি যেগুলো অন্য কেউ জানে না। জঙ্গলের ভেতরে একটা নির্দিষ্ট জায়গায় বেশ কিছু পায়ের ছাপের চিহ্ন আমরা দেখেছি। আর শুধু তাই নয়, ওইদিকে জঙ্গলটা এত বেশি গভীর যে সেদিকে সাধারণ মানুষের পক্ষে যাওয়াটা আর সম্ভব নয়। ওইদিকে যেতে গেলে রীতিমতো গভীর জঙ্গল কেটে তারপরে ঢুকতে হবে। তার মানে অপরাধীরা অনেক সময় নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা করে তারপর জঙ্গলে ঢুকেছে। এটা বড়সড় একটা ব্যাপার। চলুন আমরা তাহলে জঙ্গলে ঢুকি। ওরা তিনজনেই জঙ্গলে ঢুকে পড়ল। তিনজনের কাছে রিভলভার এবং সঙ্গে দড়ি, ছুরি, মোমবাতি, দেশলাই, এমনকি আরও প্রয়োজনীয় যে সমস্ত জিনিস দরকার হয় সেই সমস্ত ওদের পিঠের ব্যাগে রয়েছে। জিনিসগুলো আসার সময় আগে আগেই বিক্রম জোগাড় করে এনেছিল। তার বিশ্বাস ছিল রাতের বেলা কোনো না কোনো এক সময় জঙ্গলে ঢুকতেই হবে। আগের দিন সকালে ওরা যে পথে গিয়েছিল এবার সেই পথে না গিয়ে অন্য পথে ওরা ঘুরে ফিরে জঙ্গলের ভেতরে ঢুকতে লাগলো। কারোর মুখে কোনো কথা নেই। রাতের অন্ধকারে চাঁদের আলো গাছপালার ফাঁক দিয়ে মাঝে মাঝে জঙ্গলে এসে পড়ছে। গার্ড বারবার সাবধান করে দিচ্ছে,
পায়ের দিকে তাকিয়ে পথ চলতে। এমন ঠান্ডা আবহাওয়া আর বৃষ্টির পরে নাকি সাপ বেরিয়ে আসে মাঝে মাঝে। রাম যে মিথ্যে কথা বলেনি সেই কথাটা জয়ন্ত হালদার আরেকবার মনে করিয়ে দিল বিক্রমকে। ওরা বেশ খানিকটা ভেতরে চলে এসেছে। এই জায়গাটায় গাছগুলো যেন একটু বেশি লম্বা। গাছের মাথাগুলো উপরের দিকে উঠে এমনভাবে ছড়িয়ে রয়েছে যে চাঁদের আলো ভিতরে প্রবেশ করতে পারছে না। একটা বড় গাছের কাছে এসে বিক্রম একপাশে সরতে যাবে, এমন সময় জয়ন্ত হালদার তার কাঁধের উপর হাত রাখল। তারপর আস্তে আস্তে বলল, ওই দিকটা দেখুন, আলো দেখতে পাচ্ছেন? জয়ন্ত হালদারের কথায় বিক্রম সামনের দিকে তাকালো। প্রথমে কিছুই দেখা গেল না। বড় বড় গাছগুলো লম্বা হয়ে ওপরে উঠেছে। তাতে একটা সুবিধা হয়েছে যে নিচের দিকে ঝোপঝাড় কম, যা রয়েছে সমস্ত উপরে, তাই উপরেই অন্ধকারটা বেশি। এই অন্ধকারের মধ্যেই সামনের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে একটা গাছের আড়ালে প্রথমবার হলদে আলোটা দেখতে পেল। একটা টর্চের আলো লম্বা সরলরেখার মতো একপাশে গিয়ে পড়েছে। আলোটা দেখেই জয়ন্ত, গার্ড আর বিক্রম গাছের আড়ালে লুকিয়ে পড়ল। গার্ড আস্তে আস্তে বলল, সেদিন যখন আমরা এখানে এসেছিলাম, আমি, রণবীর স্যার আর জয়ন্ত স্যার, তখন এমন কিছু দেখেছিলাম, তাই না স্যার? রণবীরের শরীর অসুস্থ না হলে আমি এতদিনে ঠিক ব্যাপারটা খুঁজে বার করতাম, অন্তত ওদের মুখোমুখি হতে পারতাম। কিন্তু এখন এসব ক্ষেত্রে আপনি কি বলছেন? ওরা যারাই হোক না কেন, সংখ্যায় যে বেশি সেটা বোঝাই যাচ্ছে। অন্তত আমারও সেটাই মনে হচ্ছে। তাই মুখোমুখি ওদের সঙ্গে লড়াই করে কোনো লাভ নেই। তার বদলে আমাদের সমস্ত ব্যাপারটা দেখা দরকার। কিন্তু দিনের বেলা আপনারা এখানে আসেননি কখনো? এসেছি, কিন্তু দিনের বেলা এখানে কেউ থাকে না। আসলে এদিকটা জঙ্গল এতটাই গভীর হয়ে গেছে না, এরপরে তার ভেতরে সমস্ত জায়গা খুঁজে দেখা সম্ভব নয়। আর জঙ্গলের প্রত্যেকটা জায়গা খুঁজে দেখা তো আমাদের এই কজনের পক্ষে সম্ভব নয়। বিক্রম বুঝতে পারল আসল সমস্যাটা কোথায়। আসলে দেহটা যদি না খুঁজে পাওয়া যেত তাহলে খবরটা উপর মহল পর্যন্ত পৌঁছতো না। চোরা চালানকারীরা নিজেদের কাজ খুব ধীরে ধীরে এমনভাবে করে চলেছিল যাতে সহজে ব্যাপারটা বাইরে না যায়। কিন্তু এই মৃতদেহটাই সমস্ত কিছু কেমন যেন এলোমেলো করে দিল। আর তার সাথে স্পেশাল ব্রাঞ্চের লোকেরা ওই আশেপাশের গ্রাম থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া মেয়েদের সঙ্গে এই জঙ্গলের ব্যাপারটার যদি কোনো মিল খুঁজে না পেত তাহলে হয়তো বিক্রমকে এখানে আসতে হতো না। বিক্রম আর দেরি করল না। জঙ্গলের সেই বড় বড় গাছের গায়ে নিজেকে কোনো রকমে লুকিয়ে রেখে সামনের দিকে এগোতে লাগলো একটু একটু করে। তার পেছনে সেই গার্ড এবং তার পেছনে জয়ন্ত হালদার, তিনজনেই রুদ্ধশ্বাসে সামনের দিকে এগোচ্ছে। এতটাই অন্ধকার জায়গাটা যে ভালোভাবে কোনো কিছুই দেখা যায় না। ওপর থেকে গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের অল্প আলো যেটুকু ভেতরে এসে ঢুকেছে তাতে ভালোভাবে পথ বোঝা যায় না। গাছের গায়ে হাত রেখে কোনো রকমে ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অথচ গাছের গায়ে হাত রাখলেও অন্য বিপদ রয়েছে। লোকগুলোর সংখ্যায় ছিল 3 জন। হলদে টর্চের আলো নিয়ে তারা চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল। তাদের মধ্যে থেকে একজন আস্তে আস্তে বলল, শুনেছি বাইরে থেকে কে একজন নাকি থানায় নতুন এসেছে। লোকটা আবার ওই ফরেস্ট বাংলোর লোকগুলোর সঙ্গে দেখাও করেছিল। সে নাকি আজকে জঙ্গলেও ঢুকেছিল। খবরটা সত্যি। তাছাড়া খবরটা আমি যার কাছ থেকে পেয়েছি সে কখনো মিথ্যা কথা বলে না। কিন্তু ব্যাপারটা হলো, এর আগে তো এমনভাবে বাইরে থেকে কেউ আসেনি। তাহলে কি আমাদের খবরটা সত্যি সত্যি বাইরে চলে গেল? কিন্তু না, কিন্তু এটা কি করে হলো? আমরা তো খুব সাবধানে সমস্ত কাজ করেছি। এমনকি এইখানে যে আমরা আছি সে খবরও বাইরে কাউকে বুঝতে দিইনি। পুলিশের লোক সবাই তার সমান হয় না, গন্ধে গন্ধে ঠিক চলে আসে। কিন্তু রাতের বেলা ওরা জঙ্গলের ভিতরে ঢুকবে বলে তো মনে হয় না। একে ওই বাঘের ভয়, তার উপর যেভাবে আমরা ভয় ছড়িয়ে রেখেছি তাতে অন্তত ওই গার্ডগুলো আর ওই থানার 2 ভীতু কনস্টেবলের হাত থেকে আমাদের ভয় নেই। তবুও আমাদেরকে সাবধানে থাকতে হবে। এখানে যা জমিয়েছি খুব তাড়াতাড়ি এখান থেকে বার করতে হবে। কিছুদিনের জন্য গা ঢাকা দিতে হবে। বাইরে থেকে লোক যখন এসেছে তখন। ঠিকই কইছিস। এবার এলে বসের সঙ্গে কথা বলা দরকার। বস যদি রাগের মতোই কাজটা না করতো
তাহলে তেমন কিছু হতোই না। হ্যাঁ, দোষ আমাদেরও আছে। বস চলে যাওয়ার পর যদি মৃতদেহটা আমরা সরিয়ে ফেলতাম তাহলে সারা সমস্ত ঝামেলাটাই মিটে যেত। 3টে টর্চের আলো নয়, এবার একটা টর্চের আলো জ্বলতে লাগলো, আর সেই টর্চের আলোটা একটু একটু করে এগোতে লাগলো সামনের দিকে। রাম, তোর কি মনে হয় বলতো, বিক্রমবাবু কোথায় গেলেন? আমি কি করে জানবো? বিক্রমবাবু তো বললেন যে আশপাশটা থেকে একটু ঘুরে আসবেন। রাতের বেলাতে নাকি জঙ্গলের আশেপাশে ঘুরতে বেশ ভালোই লাগে। তোর মনে হয় না আমাদের অনেক ভুল হয়েছে? জঙ্গলের মধ্যে ওই চিৎকারের শব্দ আর মৃতদেহ দেখার পর থেকে আমরা ভয় আর কখনোই জঙ্গলের মধ্যে যাইনি। আপনার কি মনে হয় স্যার, বিক্রমবাবু কি তাহলে ওই জঙ্গলের দিকে গেছেন? জঙ্গলের ব্যাপারে আমায় অনেক কিছু জিজ্ঞাসা করছিলেন বটে। আমার মনে হয় যে বিক্রমবাবু জঙ্গলের মধ্যে রাতের বেলায় যাওয়ার কথা কোনোভাবে ভাবছিল। আমি এখানে এসেছি 4 বছর হলো, এর আগে অনেক থানায় ঘুরেছি। বিক্রম চ্যাটার্জির মধ্যে কিছু একটা আছে, সে নিশ্চয়ই রাতের বেলা ওই জঙ্গলে যাবে। আমরা রাতের বেলা জঙ্গলে যেতে ভয় পাই সেই কারণেই সে রাতের বেলা জঙ্গলে যাবে, যাতে কিছু একটা বার করতে পারে। এমন সময় শিবা হুড়মুড় করে এসে থানায় ঢুকলো। থানার ভেতরের দরজা বন্ধ। কোয়ার্টারে যে ঘরগুলো রয়েছে সেই ঘরের দরজা তখন খোলা। শিবা হাঁপাতে হাঁপাতে বলল, আপনি আপনি ঠিক বলেছেন স্যার। ওই ওই উত্তরের যে রাস্তাটা জঙ্গলের ভেতরে ঢুকেছে সেইখানে ওই বিক্রমবাবুরা গেল। তারপর ওইখানে আরও 2 জন ছিল, আধো অন্ধকারে আমি ভালোভাবে বুঝতে পারিনি। ওরা 3 জনে মিলে জঙ্গলের দিকে চলে গেল। কথাবার্তা আমি অল্প অল্প শুনেছি, তবে ওদের কথাবার্তায় যা মনে হয়েছে, যদি বাঘ বেরিয়ে আসে আর তাছাড়া যদি সেই... শিবার কথা শেষ হলো না, তার আগেই যাদব উঠে পড়ল। তাড়াতাড়ি উঠে পোশাক বদলাচ্ছে দেখে শিবা বলল, তাহলে কি আপনি আজ রাতে ওই জঙ্গলে ঢুকবেন? কিন্তু ওই জঙ্গলের মধ্যে ওরা কোন দিকে গেছে সেটা জানবেন কি করে? আর তাছাড়া এমনভাবে না জেনে জঙ্গলের মধ্যে ঢোকাটা কি ঠিক হবে? তোরা এখানেই থাকবি, আমি একা জঙ্গলে ঢুকবো। আমার সঙ্গে তোদের কাউকে আসতে হবে না। বিক্রম চ্যাটার্জির যদি কিছু হয়ে যায় তাহলে তার জন্য আমায় দায়ী থাকতে হবে। ঘরের মধ্যে জ্বলতে থাকা অল্প আলোয় শিবা, রাম মিস্টার যাদবের চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। তার চেহারাটা মাঝারি আকারের, একটু মোটার দিকে, কিন্তু তার চোখে যেন একটা উজ্জ্বল দৃষ্টি এখনো রয়েছে। তাড়াতাড়ি পোশাক বদলে রিভলভারটা নিয়ে যাদব ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন। শিবা আর রাম ঘরের মধ্যেই রইল। তার কিছুক্ষণ পর ওরাও হাঁটতে লাগলো বাইরের দিকে। আলোটা তো সামনের দিকে চলেই যাচ্ছে, আর দাঁড়াচ্ছে না। এইভাবে কতক্ষণ আমরা পেছনে পেছনে চলবো? সামনের দিকে জঙ্গল যদি গভীর হয় তখন? অন্ধকারে তো কিছু দেখাও যাচ্ছে না, আর আমরা আলো জ্বালতে পারবো না। ওই আলোটা যে পথে যাচ্ছে আমরা সেই পথেই যাব। জঙ্গল যদি গভীর হয় তাহলে নিশ্চয়ই ওই আলো নিয়ে যে হাঁটছে সে যেতে পারবে না। তাছাড়া অন্ধকার হলে ওদের কথাবার্তা মাঝে মাঝে ফিসফিস করে শোনা যাচ্ছে। তাতে বোঝা যাচ্ছে একজন নেই, অন্তত 2 জন কিংবা তার বেশি লোক রয়েছে। ওরা 3 জন আছে, একজনের হাতে আলো আছে আর বাকি 2 জন তার দুপাশে। অন্ধকারের জন্য ভালোভাবে বোঝা না গেলেও আলোটা যখন একদিক থেকে অন্যদিকে মুভ করছে তখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওরা সঙ্গে 3 জন রয়েছে। বিক্রম অবাক হয়ে গেল। ফরেস্ট অফিসার কিংবা জঙ্গলে কাজ করে যারা, তারা জঙ্গলের অনেক ব্যাপারই বুঝতে পারে, এমনকি অন্ধকারেও বেশ খানিকটা দেখতে পায়। আজ এই প্রথমবার একজন ফরেস্ট অফিসারের সঙ্গে এমন জঙ্গল মিশনে এসে কথাটা সে বুঝতে পারল। তবে এরপর জয়ন্ত যে কথাটা বলল তাতে বিক্রম কিন্তু খানিকটা ভয় পেল। আশেপাশের গন্ধটা ভালো নয়, জঙ্গল এতটা নিশ্চুপ হয়ে থাকে না। অন্তত ঝিঁঝি পোকার ডাকও তো শোনা যাওয়ার কথা। ওই লোকগুলো আমাদের থেকে বেশ খানিকটা দূরে রয়েছে। ওরা চলেছে দক্ষিণের দিকে, আমরাও চলেছি ওই দিকে, কিন্তু তবুও ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে না কেন? এমনকি রাতে জাগা পাখি বা অন্য কিছুরও কোনো শব্দ নেই।
তার মানে কি? তার মানে আশেপাশেই কোথাও বাঘ আছে। কিন্তু বাঘের ডাক আমরা একবারও শুনতে পাইনি। বাঘ যখন শিকারকে দেখে ফেলে তখন সে আর ডাকাডাকি করে না, স্থির হয়ে অন্ধকারের মধ্যে তার পেছনে ধাওয়া করে। বাঘ অন্ধকারের মধ্যে বেশ ভালোভাবেই দেখতে পায়, তাই আমাদের আরও সাবধানে থাকতে হবে। প্রথমে সামনে ওই 3 জন, তারপরে বাঘ, এবং তারপরও জঙ্গলের মধ্যে থাকা সাপ। বিক্রম বুঝতে পারল রাতের বেলা জঙ্গলে ঢোকার বিষয়ে মিস্টার যাদব এবং মিস্টার রায় কেন এতটা উদাসীন ছিল। রাতের বেলা জঙ্গলে শুধু শত্রুপক্ষ নয়, বিপদ অনেক দিক থেকেই আসতে পারে। কিন্তু এখন তো আর পিছিয়ে যাওয়ার মতো উপায় নেই। ঠিক তখনই সামনের দিক থেকে একটা শব্দ হলো, কেউ যেন কোনো কিছুতে বাধা পেয়ে পড়ে গেছে। আর ঠিক তখনই সামনের টর্চের আলোটা এলোমেলোভাবে একপাশে ছড়িয়ে যেন মাটির উপরে লম্বা হলো। বোঝা গেল টর্চ ধরে যে হাঁটছিল সেই মাটিতে পড়েছে। ওরা কিছু বুঝে ওঠার আগেই একটা অদ্ভুত গর্জন শোনা গেল, আর তার সঙ্গে সঙ্গে যেখানে টর্চের আলোটা গিয়ে পড়েছে সেই আলোর সমান্তরাল রেখার কাছে একটা কালো রঙের কি যেন এসে পড়ল। গার্ড আর জয়ন্ত সঙ্গে সঙ্গে বিক্রমকে দুপাশ থেকে ধরে পেছনের দিকে সরিয়ে নিল। জয়ন্ত কাঁপা কাঁপা গলায় বলল, বাঘ। কথাটা যেন বিক্রমের কানের ভেতরে গরম লোহার শলাকার মতো বিঁধল। আর ঠিক তখনই সামনে তাকিয়ে সমান্তরালে থাকা টর্চের আলোয় দেখতে পেল একটা হলদে পা, তার ওপরে বড় বড় সাদা নখ। আর সেই হলদে রঙের পায়ের উপরে কালো ডোরাকাটা দাগটাকে সম্পূর্ণ দেখা যাচ্ছে না, শুধু তার পাটা দেখেই বিক্রমের মনে হলো আজ রাতে জঙ্গলে ঢুকে ওরা ভালো করেনি। সঙ্গে সঙ্গে জয়ন্ত হালদারের একটা বুদ্ধি খেলে গেল। গাছগুলো লম্বা হলেও নিচের দিকে বেশ কিছু ডালপালা রয়েছে। এক্ষুনি আমাদের গাছের উপর উঠতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা টর্চ জ্বালো। একটা টর্চের আলো জ্বালিয়ে গার্ড প্রথমে জয়ন্তকে, তারপর বিক্রমকে পাশাপাশি দুটো গাছে তুলে দিয়ে টর্চের আলো নিভিয়ে নিজেও একটা গাছে উঠে পড়ল। আর ঠিক তখনই সামনের দিক থেকে একটা রক্ত জল করা চিৎকার ভেসে এলো। এমন চিৎকার তো আমরা কয়েকবার আগেও শুনেছি, তাই না? তাহলে কি সেই চিৎকারগুলো বাঘের হাতে পড়া মানুষদের? কিন্তু তাহলে মৃতদেহ? আমাদের কোথাও একটা ভুল হয়েছে স্যার। বোধহয় চিৎকারগুলো মানুষেরই ছিল, কোনোভাবে তাদের মৃতদেহ আর রক্ত কেউ সরিয়ে দিয়েছে, শুধু ওই একটা লাশই পড়েছিল। বিক্রম তখন মনে মনে অনেক কিছুই সাজিয়ে নিচ্ছে, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছে না। এই 3 জনের সামনে বাঘটা যখন পড়েছে তাহলে 3 জনকেই মারবে। তাদের মধ্যে যদি কেউ পালিয়ে যায় তাকেও ধরা যাবে না। তাহলে আজ রাতে জঙ্গলে ঢোকাটা কি কোনো কাজে লাগলো না? কথাটা বিক্রম ভাবছে এমন সময় দেখা গেল কি যেন একটা ছুটতে ছুটতে তাদের গাছের কাছে এসে পড়েছে। তারপর হুড়মুড় করে যেন গাছের ডাল বেয়ে ওপরের দিকে উঠতে লাগলো। ওরা অন্ধকারে যতটা সম্ভব নিজেদের শরীর গাছেদের সঙ্গে মিলিয়ে রাখল। বাঘটাও হাঁটতে হাঁটতে এখানে এসেছে। গাছের উপরে উঠে বসতে থাকা লোকটা তখন চিৎকার করলো, আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে। কিন্তু বাঘ কি আর তার কথা শোনে? বাঘটা বেশ কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে প্রথমে কিন্তু কোনো গর্জন করলো না। লোকটার বোধহয় পায়ে আঘাত লেগেছিল, সে খুব বেশি দূর যেতে পারল না, মাটির উপর থপ করে পড়ে গেল। ওদের 3 জনের চোখের সামনে আধো অন্ধকারে চাঁদের আলোয় বাঘটা এক পা করে এগোচ্ছে। বিক্রম জয়ন্ত অবাক হয়ে দেখল চাঁদের আলোয় হলদে ডোরা কাটা একটা শরীর চকচক করে উঠছে মাঝে মাঝে। বাঘটা বুঝতে পারল শিকার তার হাতের মুঠোর মধ্যে এসেছে, তাই 4টে পা পেছনের দিকে সরিয়ে নিয়ে গোটা শরীরটাকে পেছনের দিকে ঝুঁকিয়ে ফেলল। বিক্রম কেমন যেন পাথরের মতো হয়ে বাঘটাকে দেখছে। সে কখনো বাঘের মুখোমুখি হয়নি। সে সেন্ট্রালের একজন দুর্ধর্ষ পুলিশের গোয়েন্দা হতেই পারে, কিন্তু বনের বাঘের সঙ্গে মোকাবিলা করতে গেলে মানুষকে সবসময় পেছনে সরতেই হয়। সে যদি শিকারী হতো তাহলে আলাদা ব্যাপার ছিল। এদিকে বাঘটা পা পেছনে সরে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। লোকটা আর একবার চিৎকার করে উঠল। তার চিৎকারটা যেন গোটা জঙ্গলে ছড়িয়ে পড়ল।
এক মুহূর্তের মধ্যে বাঘটা লাফ দিয়েছে, ঠিক সঙ্গে সঙ্গে একটা বন্দুক গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে বাঘটা পেছনের দিকে ছিটকে গিয়ে জঙ্গলের মধ্যে কোথায় যেন উধাও হয়ে গেল। বিক্রম আর গার্ড অবাক হয়ে তাকিয়ে দেখল পাশের একটা গাছ থেকে গুলি চালিয়েছে জয়ন্ত। খবরদার, এখন কেউ নিচে নামবে না। টর্চ জ্বালাও আগে। টর্চটা জ্বালিয়ে দেখো লোকটার অবস্থা কি। দুটো টর্চ জ্বলে উঠল। লোকটা ততক্ষণে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। তার একটা পায়ের হাড় দেখা যাচ্ছে, মাংস রক্ত চারপাশে ছড়িয়ে রয়েছে। ওরা অপেক্ষা করতে লাগলো বাঘটা অনেক দূরে চলে যাওয়ার জন্য, তারপরে নিচে নামবে। এদিকে গুলির শব্দ এবং চিৎকারের শব্দ জঙ্গলের মাঝামাঝি জায়গা থেকে মিস্টার যাদব শুনতে পেয়েছিলেন। আবার সেই চিৎকার, কিন্তু গুলির শব্দ কেন? গুলি কে করলো? আমার মনে হয় দেরি করে ফেলেছি স্যার। সত্যি সত্যি কি আপনি ঠিক বলছিলেন স্যার? এই চিৎকারগুলো আসলে বাঘের হাতে যারা পড়েছিল তাদের? জানি না, তবে এইটুকু জানি যেভাবেই হোক মিস্টার চ্যাটার্জিকে বাঁচাতেই হবে। স্যার সাবধান, আমাদের পিছনের দিক দিয়ে কি যেন জঙ্গলে ঢুকেছে বলে মনে হচ্ছে। কথাটা শুনেই ওরা তিনজন জঙ্গলের একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। আর ঠিক তখনই দেখতে পেল চাঁদের আলোয় আধো অন্ধকারে একজন জঙ্গলের ভেতরে এসে ঢুকেছে। দূর থেকে তাকে বোঝা যায় না, তার চেহারাটা লম্বা, তার কাঁধে একটা বন্দুক ঝুলছে। তারা আস্তে আস্তে এগোতে লাগলো সামনের দিকে, অপেক্ষা করতে লাগলো লোকটার ওদের সামনে থেকে চলে যাওয়ার জন্য। যাদব মনে মনে ভাবতে লাগলো সেই কথাটা আগেই যদি সে মিস্টার চ্যাটার্জিকে বলে দিত তাহলে ভালো হতো। আমারই ভুল হয়েছে, আগেই চ্যাটার্জিকে আসল কথাটা বলে দিলে হতো, তাহলে সে আর জঙ্গলে ঢুকতো না। সে ছায়ামূর্তি তখন একটু একটু করে এগিয়ে যাচ্ছে ওদের দিকে। ওরাও অপেক্ষা করছে কখন ছায়ামূর্তি চলে যাবে আর কখন ওরা যেখান থেকে গুলির শব্দ এসেছে সেই দিকে এগিয়ে যাবে। গার্ড, জয়ন্ত আর বিক্রম অপেক্ষা করতে লাগলো বাঘটার আরো দূরে চলে যাওয়ার জন্য। তিনজনের মধ্যে একজন ওদের সামনে, বাকি দুজন কোথায়? সত্যি সত্যি কি ওরা কিছু খুঁজে পাবে, নাকি রাতের অন্ধকারে জঙ্গলে নৈশ অভিযান ব্যর্থ হবে? বিক্রম অপেক্ষা করতে লাগলো, কিন্তু তার গোটা শরীর তখন রাগে থরথর করে কাঁপছে। জঙ্গলের মধ্যে যে বাঘে মানুষ মারছে এই কথাটা কেউ তাকে বলল না কেন? অন্তত পক্ষে মিস্টার যাদব তাকে এই কথাটা বলতেই পারত। মিস্টার রায় কাঁধে বন্দুক নিয়ে নিজের মতোই জঙ্গলের ভেতরে ঢুকছিলেন। ফরেস্ট অফিসের বাংলোর দিক থেকে বেশ খানিকটা এগিয়ে আসার পর আধো অন্ধকারে যাদের অল্প আলোর মধ্যে উত্তরের দিকের যে রাস্তাটা রয়েছে সেই পথ ধরলেন বোধহয়। অন্ধকারে জঙ্গলের মধ্যে পথ চলার অভিজ্ঞতা মিস্টার রায়ের অনেক বেশি, তাই বিড়ালের মতো নিঃশব্দে পা ফেলে এগোতে লাগলেন, যাতে আশেপাশের ডাল পাতা এমনকি জঙ্গলের মধ্যে যদি অন্য কেউ থাকে সেও যেন বুঝতে না পারে। এমনভাবে ছায়ার মতো সামনের দিকে এগিয়ে চলেছিলেন মিস্টার রায়। ঠিক তখনই একটা গন্ধ পেলেন তিনি, মানুষের গায়ের গন্ধ। জঙ্গলে ঘুরতে ঘুরতে গন্ধ ব্যাপারটা মিস্টার রায় ভালো করেই রপ্ত করেছেন। গন্ধটা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কিছু একটা বুঝতে পারলেন। আশেপাশে নিশ্চয়ই কোনো মানুষ আছে, কিন্তু যদি এটা জয়ন্ত চ্যাটার্জির গার্ড কিংবা বিক্রমবাবু হয়, একবার কি ডাকবো? কিন্তু জয়ন্তবাবু বেরিয়েছে তো অনেকক্ষণ আগেই, এতক্ষণ ধরে তো তারা আর এইদিকে থাকবে না। কথাটা মনে হতেই মিস্টার রায় আরও সাবধান হয়ে গেলেন। যতটা সম্ভব অন্ধকারের মধ্যে নিজের শরীরটাকে মিশিয়ে একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়ালেন তিনি। ঠিক তখনই বেশ খানিকটা দূর থেকে চাপা শব্দে যেন কাদের কথা শোনা গেল। না, জয়ন্ত কিংবা গার্ড হলে জঙ্গলের মধ্যে ঢুকে এইভাবে কথা বলবে না। জঙ্গল সম্পর্কে তিনি খুব সচেতন, তবুও মিস্টার রায় যেন মনে হচ্ছিল লোকগুলো ওরা নয়, অন্য কেউ। কিন্তু জঙ্গলে আজ রাতে তাহলে আর কারা ঢুকেছে? স্যার, আমার মনে হচ্ছে সামনে যে লোকটা আসছিল সে লুকিয়ে পড়েছে। কিন্তু ওরা কি ওই চোরা শিকারীদের মধ্যে কেউ? ওরা কি নজরে রাখার জন্য এদিকে এসেছে? কথা বলিস না, চুপ করে এখানে বসে থাক। কিছুই তো বুঝতে পারছি, কিন্তু উল্টো দিকে যে কে আছে সেটাও তো বোঝা যাচ্ছে না। সেটা না বুঝে তো কিছুই করা যায় না।
একবার ডেকে দেখবো, যদি গুলি চালায়। কোনো দরকার নেই স্যার, তার চেয়ে বরং আমরা সামনের দিকে এগোই না। বাকি দুজন তো গেছে, যাই না, কি জানি ওদিকে কি হয়েছে। তাছাড়া গুলির শব্দও তো শুনলাম। তাদের কথা শেষ হতে না হতেই আবার বাঘের ডাক শোনা গেল। ওরা তিনজনে গাছের আড়ালে চুপ করে বসেছিল, কিন্তু বাঘের ডাকটা শুনে তিনজনেই কেমন যেন থরথর করে কেঁপে উঠল। আর ঠিক তখনই সামনের দিকে থাকা সেই ছায়ামূর্তিটা যেন এই সুযোগটাই নিয়ে গাছের আড়ালে নিজের শরীর লুকিয়ে একটু একটু করে সামনের দিকে এগিয়ে আসতে লাগলো। কিন্তু সেটা শিবা, রাম কিংবা যাদব কেউ খেয়াল করল না। এদিকে জয়ন্তরা তিনজনেই তখন গাছ থেকে নেমে এসেছে। লোকটাকে কোনো রকমে টেনে একপাশে নিয়ে যাওয়া হয়েছে। লোকটার অবস্থা দেখে গার্ড বলল, অবস্থা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না, লোকটা বাঁচবে না। একটা পা গোটাটাই রক্তে ভরে আছে। তাছাড়া ওই যে দেখুন, কাঁধের কাছেও থাবা বসিয়েছে। বাঁচাও, বাঁচাও, আমায় বাঁচাও। রাতের বেলা জঙ্গলে ঢুকে বাঘের মুখে পড়ার পরে বাঁচাও বাঁচাও করে চিৎকার করলে কি হবে বলো তো? লোকটা কথা বলার মতো অবস্থায় ছিল না। বিক্রম সেটা বুঝতে পারছিল। বিক্রমের মনের মধ্যে যেন একটা অজানা রাগ হচ্ছিল। শুধু লোকটার জন্য নয়, বোধহয় বাঘটার উপরে বিক্রমের একটা অদ্ভুত রাগ হচ্ছিল। লোকটা অপরাধী হতে পারে, কিন্তু এমন বিভৎসভাবে তাকে মারাটা তো ঠিক নয়। টর্চের আলোয় লোকটার গোটা শরীর দেখা যাচ্ছিল স্পষ্টভাবে। চোখের এক পাশটা থেকে রক্ত বেরিয়ে আসছে, গালের খানিকটা মাংস উঠে গেছে, ভেতরের হাড় পর্যন্ত যেন দেখা যাচ্ছে। কাঁধের কাছে একটা গভীর ক্ষত, পাটা কামড়ে থাইয়ের কাছ থেকে খানিকটা টেনে নিয়েছে। যদি ওরা না থাকতো তাহলে লোকটাকে এত সহজে যে ছাড়তো না সেটা বোঝা যাচ্ছে। বিক্রম আর দেরি করল না। আমার মনে হয় লোকটাকে আমাদের ফরেস্ট অফিসারের বাংলোতে নিয়ে যাওয়া দরকার। বিশেষ কোনো ট্রিটমেন্ট ছাড়া কিন্তু ওকে বাঁচানো যাবে না। আপনি ভুল করছেন মিস্টার চ্যাটার্জি, ওকে কিছুতেই আর বাঁচানো যাবে না। কথাটা শুনে লোকটা যেন আরো চিৎকার করতে লাগলো। গার্ড এগিয়ে গেল তার মাথার কাছে, তারপর কাঁধের ক্ষত দেখে বলল, কিন্তু ওদের সঙ্গে তো আরো দুজন ছিল, তাদের কি হয়েছে? লোকটা তখন কথা বলার মতন অবস্থায় নেই, তবু কোনো রকমে বলল, আমরা তিনজনে ছিলাম এখানে। একজন বাঘের থাবার আঘাতে সঙ্গে সঙ্গে মরেছে, কিন্তু আমি কোনো রকমে এদিকে পালিয়ে এসেছিলাম। আর একজন ছুটে গেছে ওইদিকে। কিন্তু 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 আমায় বাঁচাও, আমি সব বলবো, আমি সব বলে দেবো। এইবার কথাটা শুনে বিক্রম এগিয়ে এলো। লোকটার মুখের কাছে ঝুঁকে পড়ল। একটু অস্বস্তি বিক্রমেরও হচ্ছিল। এর আগে মৃতদেহ সে দেখেছে, বিভৎসভাবে মৃতদেহ সে দেখেছে, কিন্তু এমনভাবে বাঘের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে আসা শরীর সে কখনো দেখেনি। বল বাবা, তোদের আড্ডা কোথায় দেখি? ঈশানগঞ্জের জঙ্গলের মধ্যে তোরা এমনভাবে এসেছিস কেন? হ্যাঁ, এখানে শুধু এখন আমরা তিনজনই ছিলাম। আমরা ওই জায়গাটা পাহারা দিচ্ছিলাম, কিন্তু কিন্তু তোমরা আমায় বাঁচাও, আমায় বাঁচাও। তোমরা আমায় বাঁচালে আমি সব বলবো। দুটো টর্চের আলো জ্বলছিল, একটা গার্ডের হাতে আর একটা জয়ন্তর হাতে। সেই আলোয় বিক্রম মুখ তুলে তাকালো জয়ন্তর দিকে। তার সাথে চোখে চোখে একটা অদ্ভুত ইশারা হয়ে গেল। সঙ্গে সঙ্গে জয়ন্তর নির্দেশে গার্ড লোকটার যেদিকের কাঁধটা অক্ষত আছে সেদিকে ধরে তাকে মাটি থেকে তুলল। বলল, এক্ষুনি ফরেস্ট অফিসে নিয়ে গিয়ে সেখান থেকে থানায় পৌঁছাতে হবে, তারপর একটা খবর দিতে হবে। শোন, তোকে বাঁচাবার চেষ্টা আমরা করব, কিন্তু তুই সত্যি কথা বল, এইখানে তোদের আসল প্ল্যানটা কি? লোকটা বোধহয় গার্ডের কথাই বিশ্বাস করেছিল, তাই ওরা তিনজন সামনের দিকে এগোচ্ছে। লোকটার শরীরটাকে দুপাশ থেকে কোনো রকমে গার্ড আর জয়ন্ত ধরে রয়েছে। লোকটা বলে চলেছে, এখানে আমাদের একটা গুপ্ত জায়গা আছে, সেখানে আমরা অনেকগুলো মেয়েকে আটকে রেখেছি। খবর আমাদের কাছে এলেই তারপর তাদের সবাইকে জঙ্গল থেকে বের করে পাচার করে দেব। কিন্তু যদি আমাদের মধ্যে তিনজনই মারা যায় তাহলে সেই জায়গাটা আর খুঁজে পাওয়া যাবে না। আমরা তিনজনই সরাসরি গুপ্ত জায়গার কথা জানি, আমরা ছাড়া আর কেউ জানে না। আর একজন জানে, তবে সে এখন আর এখানে নেই। সে জায়গাটা কোথায়? জায়গাটার কথা বলে দিলে আমাদের ছাড়বে না ওরা। আর হামজাদা,
একটা পা মরার দিকে এগিয়ে রেখেছিস, অথচ তারপরেও মরার জন্য ভয় পাচ্ছিস। কেমন ক্রিমিনাল তোরা বলতো? হ্যাঁ, এই সত্যি করে বল, দেখ এখনো দেখ, যদি তোর কিছু হয়ে যায় তাহলে ওই জায়গার কথা আমরা জানতে পারবো না। তাছাড়া তোদের দুজনের মধ্যে যে দুজনেই বেঁচে আছে তাদের তো কোনো গ্যারেন্টি নেই। বাকিদের আমরা বাঁচাবার চেষ্টা করব। একবার ভাব, যদি তোরা তিনজনেই মরিস আর জায়গাটার কথা আমরা জানতে না পারি, তাহলে সেই গুপ্ত জায়গায় থাকা 30টা মেয়ে কিন্তু এমনি মরে যাবে। বিক্রমের কথায় কি যেন একটা ছিল। লোকটা ক্ষতবিক্ষত একটা চোখ ও আর একটা ভালো চোখ নিয়ে তার দিকে তাকালো। তার ভালো চোখের কাছ থেকে জল বেরিয়ে এসেছে গালের কাছে। লোকটা যে জ্ঞান ফিরে পেয়েছে এবং এখনো কথা বলতে পারছে, সেটাই বড় আশ্চর্যের। লোকটাকে নিয়ে ওরা হাঁটতে লাগলো ফরেস্ট হাউসের বাংলো লক্ষ্য করে, আর তার মাঝেই লোকটা অনেকগুলো কথা বলল ওদের তিনজনকে। কিছুই তো বুঝতে পারছি না ওখানে কারা আছে। একজন নেই, তার থেকে বেশি লোকই আছে। অন্ধকারে ওরা আমায় দেখতে না পেলেও আমি যেন দেখতে পেলাম। পাশাপাশি দুটো গাছের পেছনে দুজন রয়েছে, কিন্তু ওরা কারা? শত্রু নাকি? অনেকক্ষণ ধরে মিস্টার রায় ভাবছিলেন কি করা যায়। সরাসরি বাইরে বের হতে সাহস পাচ্ছিল না। তিনি একা আসার সময় গার্ডদের নিয়ে এলেই ভালো হতো, কিন্তু গার্ডরা যে তার নির্দেশ শুনলে জঙ্গলের ভেতরে ঢুকতো সে কথা তিনি জানেন। কিন্তু এই জঙ্গলে যে বিপদ আছে তার কথা মিস্টার রায় ভালোভাবে জানে। একবার যেন জঙ্গলের মধ্যে সন্ধ্যের পর 2-1জনকে তিনি দেখতে পেয়েছিলেন, কিন্তু ব্যাপারটা যে বড্ড জটিল সেটা বোঝার মতো ক্ষমতা তার ছিল না। তারপর রণবীর হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে ব্যাপারটা নিয়ে আর কিছু করতে চাননি তিনি, তাই সবার চোখের আড়ালে বন্দুকটা নিয়ে বাইরে বেরিয়েছেন। এইবার আর স্থির হয়ে থাকতে পারলেন না তিনি। এতক্ষণ ঘাসের ওপর উবু হয়ে বসে একটু একটু করে হামাগুড়ি দেওয়ার মতন সামনের দিকে এগিয়ে চলেছিলেন। গাছটার কাছাকাছি এসে পড়েছেন এমন সময় যে গাছের পেছনে একজন দাঁড়িয়েছিল তাকে লক্ষ্য করে কাঁধের বন্দুকটা কাঁধে রেখে কোমর থেকে রিভলভার খুলে দুহাতে তুলে গাছের পেছনের দিকে তাক করে বললেন, একদম নড়বে না, একটু নড়াচড়া করলে মাথার খুলি উড়িয়ে দেব। ঠিক তখনই তার মাথার কাছে কেউ একজন রিভলভার ধরল আর বলে উঠল, খবরদার একদম নড়বি না, যদি পিছনের দিকে ঘুরিস তাহলে। মিস্টার রায় কি যেন ভাবলেন, গলাটা কেমন চেনা বলে মনে হচ্ছে না। কিন্তু একটা কথা বলতে যাবেন, ঠিক তখনই পেছন থেকে একটা কাপড়ের মতো কি যেন তার মুখের উপরে এসে পড়ল। মুহূর্তের মধ্যে তার দুটো হাত আর মুখটা বাঁধা হয়ে গেল। কাজ সেরে নিয়ে শিবা সামান্য হেসে বললেন, স্যার আপনি ঠিকই বলেছিলেন, লোকটা বড্ড চালাক, গাছের উপর নজর রাখছিল, কিন্তু ওর কাছে এত বড় একটা রাইফেল আর একটা পিস্তল। আরে বাবা, তুই বুঝতে পারছিস না, এরা হলো গুন্ডা, এদের কাছে সব থাকে। ভাগ্যিস সময় মতো পেছন থেকে স্যার ধরেছিল, না হলে আমাদের তিনজনকে না একেবারে খতম করে দিত। কিন্তু এটাকে নিয়ে কি করা যায়? মিস্টার রায় ততক্ষণে সব কিছু বুঝতে পেরেছেন। পেছনে দাঁড়িয়ে থাকা 3টে লোকের মধ্যে যে মিস্টার যাদব, শিবা আর রাম রয়েছে সেটা তিনি বুঝতে পারলেন। মুখ দিয়ে কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু হাত ও মুখ বাঁধা, কিছুই করতে পারছেন না। ততক্ষণে বন্দুকটা আগেই তুলে নিয়েছে মিস্টার যাদব। চাঁদের অল্প আলোয় বন্দুকটা দেখতে দেখতে মিস্টার যাদব বলল, বন্দুকটা কেমন যেন চেনা চেনা লাগছে। রাম, শিবা, এই যে এই বন্দুকের এইখানে যে, আরে এই আরে এই 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 যে এই যে এই সুতোটা বাঁধা, চাঁদের আলোতে ঠিক বোঝা যাচ্ছে না, তবে সুতোটা মনে হচ্ছে কোথায় যেন একটা দেখেছি। ততক্ষণে মাটিতে শুয়ে পড়া মিস্টার রায় কোনো রকমে উঠে বসেছেন। নিজের একটা পা দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা শিবার পায়ের কাছে একটা লাথি মারতে শিবা হুড়মুড় করে পড়ল। শিবার মুখটা তখন মিস্টার রায়ের মুখের একদম কাছে চলে এসেছে। চাঁদের আলোটা মিস্টার রায়ের মুখের একপাশে এসে পড়েছে। এবার সামনের দিকে তাকিয়ে মিস্টার রায়ের মুখের অর্ধেকটা দেখতে পেল, সেই পাকানো গোঁফ। এর আগে বেশ কয়েকবার শিবা মিস্টার রায়কে সামনে থেকে দেখেছে, তবুও কেমন যেন চেনা চেনা মনে হলেও ধরতে পারল না। বাধার পরেও জোর যায়নি দেখছি। এই বন্দুকের একটা বাট দিয়ে যদি মাথায় মারি না, তাহলে এইখানে জ্ঞান হারিয়ে পড়বি, বুঝলি? খবরদার। এই রাম, শিবা, ওকে গাছের সঙ্গে বেঁধে রাখ, তারপরে চল। শিবা হাঁ করে তাকিয়ে রয়েছে সামনের দিকে। মিস্টার রায় তাকে বোঝাবার চেষ্টা করছে,
চারপাশটা আরো অন্ধকার হয়ে আছে। আকাশে বোধহয় মেঘে চাঁদটাকে ঢেকে ফেলেছে। রাম নিচের দিকে এগিয়ে এসে কিছু বলতে যাবে, তার আগে জঙ্গলের দিক থেকে আবার বাঘের ডাক শোনা গেল, আর তার সঙ্গে আবার একটা চিৎকার। চিৎকারটা খুব ভালোভাবে শোনা না গেলেও বাঘের ডাকটা স্পষ্ট শোনা গেছে, আর সেটা শুনেই মিস্টার যাদব, রাম আর শিবা তিনজনের ছিটকে গেল কোথায়। মিস্টার রায় অবাক হয়ে দেখলেন একটু আগে তার সামনে দাঁড়িয়ে থাকা তিনজন আর সেখানে নেই। মনে মনে নিজের বোকামির জন্য একটু লজ্জিত আর ক্রুদ্ধও হলেন তিনি। কিন্তু এখন কি করা যায়? কোনো রকমে হাতের বাঁধন আর মুখের বাঁধনটা খুলতেই হবে। মিস্টার রায় উঠে দাঁড়ালেন, তারপর সামনের দিকে লক্ষ্য করেই হাঁটতে লাগলেন। হাত আর মুখ বাঁধা অবস্থায় এগোতে কষ্ট হচ্ছে বটে, তবে আর কিছুই করার নেই। যদি কারো দেখা পাওয়া যায় তাহলে সাহায্য চাওয়া যাবে। লোকটা বেশিক্ষণ টিকল না, একটু পরেই লুটিয়ে পড়ল মাটির উপরে। ততক্ষণে তার কাছ থেকে বেশ কয়েকটি ইনফরমেশন বার করা হয়ে গেছে। বিক্রম বলল, আমাদের খুব ভেবেচিন্তে কাজ করতে হবে। লোকগুলো তিনজন, এর মধ্যে একজন আগেই মরেছে, এই একজন মরল, মানে আর একজন রয়েছে। আজ রাতে যদি আমরা জায়গাটা খুঁজে বার করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক লাভ হবে। কাল সকালে যদি ওদের কোনো লোক চলে আসে কিংবা কোনো সময় যদি লোক বেড়ে যায় তাহলে কিন্তু কাজটা কঠিন হয়ে যাবে। সবই বুঝতে পারছি মিস্টার চ্যাটার্জি, কিন্তু লোকটা যা খবর দিল তাতে কিন্তু আমাদের আরো অনেকটা ভেতরের দিকে যেতে হবে। আর দ্বিতীয় কথা হলো, বাঘটা যখন একবার রক্তের স্বাদ পেয়েছে তখন সে আশেপাশেই হয়তো থাকবে। গুলি বাঘের গায়ে লাগেনি, সেগুলির শব্দে ভয়ে পেয়ে কেবলমাত্র পালিয়েছে। মানুষ খেকো বাঘ হলে সে কিন্তু আবার আসতে পারে। এই কেসটা যখন হাতে নিয়েছিলাম তখন সত্যি বলছি, এখানে যে মানুষ খেকো বাঘের কাছে এসে পড়বো সেটা ভাবতেই পারিনি। অপরাধীর সঙ্গে লড়াই করা আর বাঘের সঙ্গে লড়াই করা, এ দুটো কিন্তু আলাদা। জয়ন্তবাবু, এবার বলুন তো কি করা যায়? আমাদের এরপর পরিকল্পনাটা ঠিক কি? বিক্রম কিছু বুঝতে পারছে না। তার মাথার ভেতরটা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছে না। কত দুর্ধর্ষ অপরাধীর সামনে পড়ে সে ঠান্ডা মাথায় কাজ করতে পেরেছে, কিন্তু একই জঙ্গল, তার উপর অচেনা জায়গা, তার উপর রক্তখেকো বাঘের সামনে তো কোনো জারি চুরি চলবে না। জয়ন্ত কিছু বুঝতে পারছিল না। বাঘের আক্রমণ যে এইভাবে হবে সে নিজেও বুঝতে পারেনি। গার্ড বলল, আমাদের তিনজনকে একসঙ্গে থাকতে হবে। আমরা ওই লোকটার বলা কথা মতো ওই দিকটাতেই যাই, সেইখানে গিয়ে জায়গাটা খুঁজে বার করার চেষ্টা করি। বাঘ যদি আসে তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো, তখন প্রতিরক্ষার ব্যবস্থা করা যাবে। না হলে আজকের রাতটা যদি চলে যায় তাহলে কাল সকালে এসে কিন্তু আমাদের জায়গাটা খুঁজে বার করতে পারলেও হয়ে যাবে। সব থেকে বড় কথা হলো, দুজন মরলেও আর একজন কিন্তু বেঁচে আছে। সে যদি একবার গিয়ে তাদের জায়গাটায় ঢুকে পড়ে এবং সেখান থেকে কোনোভাবে পালাবার ব্যবস্থা করে নেয় তাহলে কিন্তু আমরা তাকে আর সেই মেয়েগুলোকে কখনোই খুঁজেই পাবো না। তাহলে একটা কাজ করি, প্রথমে আমরা থাকছি, মাঝখানে আপনি, এবং শেষে বরং তুমি থাকো। আমরা তিনজন একটু ডিস্টেন্স রেখে চলতে পারি। বাঘ যদি কোনো একজনের ওপর আক্রমণ করে তাহলে আমরা দুজনেই তাকে সাপোর্ট দিতে পারবো। একসাথে চললে বাঘ আক্রমণ করলে আমাদের পক্ষে সমস্যা হবে। তুমি পেছনের দিকে নজর রাখবে, আমি সামনে, আর বিক্রমবাবু আপনি দুদিকে নজর রাখতে রাখতে সামনের দিকে এগোবেন। এই ফরমেশনে চললে আমাদের সুবিধাই হবে। এমনটাই ঠিক হলো। তিনজনের হাতেই টর্চ রয়েছে, তাছাড়া তিনজনের হাতেই বন্দুক। ওরা টর্চ না জ্বালিয়ে ওরা চাঁদের অল্প আলোর উপর ভরসা করে এগোতে লাগলো, কারণ টর্চের আলো দেখলে তৃতীয় লোকটা সাবধান হতে পারে। মৃত্যুর আগে লোকটা ওদের যা বলেছিল সেই অনুযায়ী এখান থেকে ওদের আরও আধ ঘন্টার মতো এগিয়ে যেতে হবে। তারপরে ফাঁকা জায়গা, তার পাশে বড় বড় গাছ দিয়ে একটা গোল মতো জায়গা রয়েছে, তার আশেপাশে কোথাও মাটির তলায় রয়েছে সেই গোপন স্থান। তিনজনে এগোতে লাগলো সামনের দিকে। জয়ন্তর বারবার মনে পড়ছে, তৃতীয় লোকটাকে যদি একবার ধরা যায় তাহলে তাকে দিয়ে সবকিছু বার করা যাবে। বিক্রম মনে মনে ভাবছে, শুধু একবার এই জায়গাটা খুঁজে বার করতে পারলেই প্রথমে মেয়েগুলোকে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া যাবে, তারপর ওই লোকটাকে নিয়ে বাকি গোটা চক্রটাকেই ধরা যাবে। তাছাড়া মেয়েগুলো তো আর এমনি এমনি এখানে নিয়ে চলে আসেনি, নিশ্চয়ই এর পেছনে কেউ রয়েছে। কান টানলে মাথা ঠিক আসবেই। গার্ড শুধু বাঘটার কথাই ভাবছে। এক মুহূর্তের জন্য বাঘটাকে দেখা গেলেও সে ভয় পেয়েছিল।
বাঘ এর আগেও সে দেখেছে, এর আগে অন্য জঙ্গলে থাকার সময়ও দেখেছে, কিন্তু ঈশানগঞ্জের জঙ্গলে যে বাঘ আছে তার চিৎকার শুনলেও রক্তমাখা বাঘটার মুখটা সে এক মুহূর্তের জন্য দেখতে পেয়েছিল। উজ্জ্বল দুটো চোখ, মুখের সামনে হিংস্র দাঁত, আর মুখের পাশে ঝরে পড়তে থাকা রক্ত। বিক্রম মনে মনে ভাবতে লাগলো, মানুষ খেকো বাঘের খপ্পর থেকে আজ রাতে বেরিয়ে যাওয়া যাবে তো? এমনভাবে আমাদের উপর অ্যাটাক করলো যে কিছুই বুঝতে পারলাম না। ওরা দুজন বেঁচে আছে না মরেছে কিছু তো বুঝতে পারছি না। বেঁচে থাকার কথা নয়, তবে বাঘের হাতে পড়ে ফিরে গেছে এমন কথা তো শুনিনি। লোকটা দ্রুতভাবে এগোচ্ছিল, সামনের দিকে টর্চ নেই, চাঁদের আলো যতক্ষণ রয়েছে ততক্ষণই সামনের দিকে এগোনো যাবে। লোকটা আকাশের দিকে তাকিয়ে দেখলো চাঁদের এক পাশ থেকে মেঘটা আস্তে আস্তে এগিয়ে আসছে। আকাশের অবস্থা এখনই এমন হতে হলো। কি একটা করতে গিয়ে ডান হাতের কাছে যেন আবার তার ব্যথাটায় খোঁচা লেগে গেল। বাঁ হাত দিয়ে ডান হাতের কাছটা চেপে ধরতেই বাঁ হাতে রক্ত লাগলো। বাঘের আঁচড় নয়, বাঘের হাত থেকে বাঁচার জন্য সে ঝাঁপিয়ে একপাশে পড়েছিল। তখনই একটা গাছের ডাল হাতের কাছে লেগেছে, অনেকটা চামড়া উঠে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব গুপ্ত জায়গায় পৌঁছতে হবে, সেখানে না পৌঁছলে তো হবে না। তাছাড়া তারা তিনজন ছাড়া এই জায়গার কথা এখনো পর্যন্ত কেউ জানে না, জানিয়ে দিলেই তো সমস্যা। তখন দলের অন্য লোকেরা এসে জায়গাটা দখল করে নেবে। দ্রুত সামনের দিকে এগিয়ে চলেছে। একে তো বাঘের ভয়, তার উপর জঙ্গলে যে কেউ ঢুকেছে সেটাও সে বুঝতে পারছিল। আজ রাতটা কোনোভাবে কেটে গেলেই কাল সকালে লোক আসবে। তখনই মেয়েগুলোকে ঠিক এখান থেকে জঙ্গলের বাইরের দিকে কাছাকাছি একটা জায়গায় নিয়ে চলে যাওয়া যাবে। তারপর রাতের অন্ধকারে জঙ্গলের বাইরের পথে লরি দাঁড় করিয়ে মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া হবে। কথাটা ভাবতে ভাবতেই তার মুখে একটা হাসি ফুটে ওঠে। এত যন্ত্রণার মধ্যেও টাকার কথা মনে পড়তেই তার চোখ আনন্দে চকচক করে উঠল। 30টা মেয়ে, প্রত্যেকটা মেয়ের জন্য কম করে 10,000 টাকা করে তাদের জন্য বরাদ্দ, তার মানে প্রায় 3 লাখ টাকা। আরও একটা কারণে সে খুশি হয়, 3 লাখ টাকা প্রত্যেকের 1 লাখ করে হওয়ার কথা ছিল, কিন্তু এখন সমস্ত টাকাটাই তার। গোপন ডেরার কাছাকাছি সে এসে পড়েছিল। একটা বিশেষ কারণে এই জায়গাটা চেনা যায়। ওরা ছাড়া এখানে প্রবেশের পথ খুঁজে পাওয়া সহজ নয়, বিশেষ করে অন্ধকারে। সামনের দিকের একটা গাছের গায়ে খানিকটা খোদল মতো রয়েছে, সেই খোদলের ভেতরে এসে ঢুকলো সে। তারপর সেই খোদলটা দিয়ে ঢুকে পাশের গাছের একটা খোদল, তার একপাশে যেন হাতে তৈরি করা একটা দরজা, সেই দরজাটাকে টেনে একপাশে সরিয়ে দিয়ে ভেতরে ঢুকে গেল। তারপর দরজাটা আটকে দিয়ে নেমে গেল নিচের দিকে। ঘরের মধ্যে একপাশে একটা চার্জার লাইটের ব্যবস্থা ছিল, সেটা জ্বালাতেই ঘরের মধ্যে শুয়ে থাকা মেয়েদেরকে দেখা গেল। সকলেই ঘুমিয়ে রয়েছে। তাদেরকে একটা বিশেষ ইনজেকশন দেওয়া হয়েছে। সেই ইনজেকশন দিলে প্রায় 48 ঘন্টা কারোর ঘুম ভাঙবে না। যদি ঘুম ভেঙে যায় তার উপর আবার ইনজেকশন দেওয়া হয়, তবে তার সঙ্গে সঙ্গে আরও একটা বিশেষ ইনজেকশনও দেওয়া হয়, যাতে ঘুমের ইনজেকশনের কোনো খারাপ প্রভাব এগুলোর উপরে পড়তে না পারে। একটা মেয়ে মরে যাওয়া মানে তো অনেক টাকা লস, তাই না? জায়গাটার একপাশে একটা ছোট টেবিল মতো রয়েছে, তার উপরে অনেক কিছুই আছে। সেখান থেকে একটা ব্যান্ডেজ বার করলো সে, তারপর নিজের বাহাতে জড়িয়ে খানিকটা স্বস্তি বোধ করলো। সকালের দিকে ট্রিটমেন্টটা করা দরকার। এখানে মোবাইলের নেটওয়ার্ক ঠিক মতো কাজ করে না। পকেট থেকে মোবাইলটা বার করে একবার দেখে নিল, ছোট কিপ্যাড ফোন। সকালবেলায় ফোন করতে হবে। মেয়েগুলোর উপর একবার চোখ বুলিয়ে নিয়ে চার্জ লাইটটাকে একপাশে নিভিয়ে দিয়ে আবার সে টেবিলের কাছে এসে চোখ বন্ধ করে একটু ঘুমোবার কথা ভাবল। ঠিক তখনই ঘরের মধ্যে একটা মেয়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালো মাটি থেকে। বেটা আমার শেষ পর্যন্ত বেঁধে রাখলো, একটু চিনতে পারলো না। আরে শিবা তো আমার মুখের কাছেই এসেছিল, তাও চিনতে পারলো না আমাকে। মিস্টার রায়ের সামনে দাঁড়িয়ে ততক্ষণে মিস্টার যাদব, শিবা আর রাম মাথা নিচু করে দাঁড়িয়ে। মিস্টার রায় কাঁদতে কাঁদতে বললেন, আরে মুখটা বাঁধার আগে বা বাঁধার পরে একবার তো দেখতে হয় কে। যদি শত্রুপক্ষ হতো তাহলেও তো তাকে একবার দেখা দরকার। আসলে বাঘের ডাকটা শুনে আমরা চমকে গেছিলাম, তাই। সমস্ত কথাই বুঝতে পারছি, আপনার কথাও বুঝতে পারছি মিস্টার যাদব।
কিন্তু এখন আমাদের অন্য একটা কাজ করতে হবে। মিস্টার চ্যাটার্জি আর তার সঙ্গে জয়ন্ত আর আমাদের একজন গার্ড জঙ্গলের মধ্যে ঢুকেছে। ওই গুলির শব্দ আমিও শুনেছি এবং চিৎকারের শব্দ হয়েছে। আমার মনে তো একটাই কথা ঘুরছে, ওদের যদি কোনো বিপদ হয়ে গিয়ে থাকে। নতুন অফিসার বেশ সাহসী, না হলে এই কদিন এসে রাতের বেলা জঙ্গলের মধ্যে ঢোকা, বুকের পাটা আছে বলতে হবে। তুই ওসব বুঝবি না শিবা, এটা ঈশানগঞ্জের জঙ্গল। এখানে বাঘ থেকে শুরু করে অজগর সাপ পর্যন্ত আছে। জঙ্গলের মধ্যে যে কত রকমের বিপদ থাকে তা তুই বুঝবি না। তবে জয়ন্ত যতক্ষণ আছে ততক্ষণ চিন্তা নেই। জয়ন্ত বেশ বুদ্ধিমান ছেলে, তাছাড়া জঙ্গল সম্পর্কে তার আইডিয়াও অনেক বেশি। মাঝে মাঝে আমার নিজেরই মনে হয় যে আমার থেকে ওর বেশি বুদ্ধি। রণবীর আর জয়ন্ত দুজনেই এই কাজের জন্য পারফেক্ট। তবে রণবীরের হঠাৎ করেই এমন অসুস্থ হওয়ার ব্যাপারটা না হলে আমার কোনো চিন্তাই ছিল না। আর গার্ডও বেশ সাহসী, কিন্তু বাঘের মুখোমুখি পড়ে গেলে সামান্যতম ভুলচুক হলেই কিন্তু আপনি ওই বাঁধন থেকে বেরিয়ে কি করে? এখন আর এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, পথে হাঁটতে হাঁটতেই কথা বলি। বরং কোন দিকে যেতে পারে বলে মনে হয় বলতো? আমার তো মনে হয় যেখানে মৃতদেহ পড়েছিল সেই দিকে, কিন্তু বাঘের ডাক শোনার পর আর চিৎকার শোনার পর হতে পারে তারা ওই দিকেই গেছে। মিস্টার যাদব, রায়, শিবা ও রামকে নিয়ে দ্রুত পায়ে জঙ্গল পেরিয়ে সামনের দিকে এগোতে লাগলেন। আর মিস্টার রায় পায়ের ও মুখের বাঁধন কিভাবে খুলেছেন সেটা শুনতে শুনতে লজ্জাই লাগছিল তাদের। মিস্টার রায় যখন দড়িটা একটা অদ্ভুত কায়দায় নিজের পেছনে থাকা গাছের গুঁড়িতে বারবার ঘষে ঘষে খোলার কথা বলছিলেন, তখন মিস্টার যাদব অবাক হয়ে গেল। ওরা ঠিক করলো ওরা চারজনে মিলে জঙ্গলের ভেতরের দিকে ঢুকবে। অন্তত অনেক রাত পর্যন্ত খোঁজাখুঁজি করতে হবে ওদের। যদি পাওয়া যায় ভালো, না হলে ফিরে আসতে হবে বাংলোয়। কারণ যদি এর মধ্যে ওরা আবার ফরেস্ট বাংলোয় ফিরে আসে, একবার ঘড়িটা তুলে ভালো করে সময় দেখে নিলেন মিস্টার রায়। রাত মাত্র 12টা বাজে। মনে হচ্ছে আমরা ঠিক জায়গাতেই এসেছি। ওই তো, ওই যে, হ্যাঁ, বড় বড় গাছগুলো কেমন গোল মতো হয়ে রয়েছে না? ওই একজনকে কিন্তু আমরা খুঁজে পাইনি এখনো। তাই হতে পারে সে আমাদের জন্য অন্য কোনো জাল বিছিয়ে রাখতে পারে। যদিও আমরা যে এখানে আসবো সেটা তার জানার কথা নয়। আপনি ঠিকই বলেছেন, সাবধানে আমাদের থাকতেই হবে। যদি এটা ওদের আড্ডা হয় তাহলে বলা যায় না এখানে আর কি কি থাকতে পারে। ওরা খুব ধীরে ধীরে সেই জায়গাটায় এগিয়ে এলো, কিন্তু গাছগুলো চারপাশে গোল। জায়গাটাকে ঘিরে রাখলেও কোথাও কিছু নেই। মাঝখানে একটা ফাঁকা জায়গা। টর্চের আলোয় মাঝে মাঝে এদিকে ওদিকে ঘুরে দেখছে ওরা, কিন্তু না, কোথাও কিছুই নেই। তাই আধ ঘন্টা এখানে ওখানে খোঁজাখুঁজির পর ক্লান্ত হয়ে ওরা তিনজনেই গোল জায়গাটার কাছে এসে দাঁড়ালো। লোকটা এই জায়গাটার কথাই বলেছিল কিন্তু মারা যাওয়ার আগে। কিন্তু আমরা এখানে মেয়েগুলোকে খুঁজবো কি করে? কিছু তো একটা আছে, না হলে ওই লোকগুলো ভেতরে ঢুকতো কি করে? এই জায়গাতে আমরা আগেও এসেছি, কিন্তু এমন কিছুই মনে হয়নি যে এখানে কোনো ঘরের মতো জায়গা আছে। জয়ন্ত তীক্ষ্ণ চোখে চারিদিকে তাকিয়ে দেখছিল। বাঘটা আশেপাশে কোথাও থাকতে পারে, তার উপরে নজর রাখতে হবে। তার উপরেই গুপ্ত ঘরের দরজা খোঁজা। বিক্রম গাছগুলোর গুঁড়িতে হাত রেখে রেখে ভালো করে দেখছিল। গাছগুলো বেশ বড়, কি গাছ তা বোঝা যায় না। ডালগুলো অনেক উপরে রয়েছে। যদি চট করে বাঘ চলে আসে তাহলে গাছের উপরে ওঠাটাও সম্ভব নয়। জয়ন্ত অন্যদিকে আর বিক্রম অন্যদিকে দেখছিল। গার্ড কিন্তু গোল জায়গাটার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। খুঁজে না পাওয়া পর্যন্ত থামা যাবে না। বিক্রমের হাতে ছাড়া আর কারোর হাতে ঘড়ি নেই। সময় প্রায় 1:45। এমন সময় হঠাৎ করে বিক্রম চিৎকারটা শুনতে পেল। না, ঠিক চিৎকার নয়, কেউ যেন হাসছে। খুব চাপা স্বরে কেউ হাসলে যেভাবে শব্দ আসে সেইভাবে। জঙ্গলটা পুরোপুরি নিস্তব্ধ, কোথাও ঝিঝি পোকার ডাক পর্যন্ত নেই। আর সেই কারণেই শব্দটা শুনতে পাওয়া গেল। ভালো করে কান পাতল। বিক্রম বুঝতে পারল কেউ একজন হাসছে আর তার সঙ্গে সঙ্গে কিছু বলছে। বিক্রম তাড়াতাড়ি এগিয়ে গেল। জয়ন্ত আর গার্ডকেও নিয়ে এলো সেই জায়গাটায় যেখানে দাঁড়িয়ে সে হাসির শব্দটা শুনতে পাচ্ছিল। চাপা স্বরে ফিসফিস করে কেউ কোনো কথা বলছে, অথচ আশেপাশে কেউ কোথাও নেই। আশ্চর্য,
আমরা তো খুব ভালো করে চারপাশটা দেখছি, অথচ আশেপাশে কেউ তো কোথাও নেই। এক মিনিট। বিক্রম চুপ করতে বললেই ওরা চুপ করলো। বিক্রম একটা অদ্ভুত কাজ করলো। আস্তে আস্তে ঝুঁকে পড়লো মাটির ওপর। তারপর মাথাটা মাটির দিকে নামিয়ে কানটাকে মাটির সঙ্গে সমান্তরালে রেখে শোনার চেষ্টা করতে লাগলো। জয়ন্ত আর গার্ড অবাক হয়ে ওর মুখ চাওয়াচাই করলো। তারপরে গাছের কাছে হেলান দিয়ে দাঁড়ালো, যাতে বাইরে থেকে কেউ চট করে তাদের দেখতে না পায়। মিনিট 10 ওইভাবে চুপ করে শুয়ে থাকার পরে বিক্রম যখন উঠে পড়ল, তখন তার গোটা শরীর রাগে যেন থরথর করে কেঁপে উঠল। সে বলল, জয়ন্তবাবু, আমার মনে হচ্ছে মাটির তলায় কিছু একটা আছে। শব্দটা মাটির তলা থেকে আসছে, তার জন্যই আমরা এত আস্তে আস্তে শব্দটা শুনতে পাচ্ছি। শব্দটা মাটির তলা থেকে তো আসছে বলে মনে হচ্ছে, কিন্তু ঠিক জায়গাটা কোথায়? আর মাটির তলায় যাওয়ার রাস্তাটাই বা কোথায় গেল? বিক্রম আবার গাছগুলোর দিকে তাকালো। একটা গাছের গায়ে খোদল মতো জায়গাটা সে আগেই দেখেছে। আবার ভালো করে সেখানে খোদলের ভেতরে টর্চটা জ্বালিয়ে দেখলো, না, তেমন কিছু নেই। খোদল খুব বেশি বড় নয়, যেন গাছের গুড়ির নিচের দিকে জায়গাটা খোদল ছিল এক সময়, পরে সেটাকে যেন বড় করা হয়েছে। কথাটা মনে হতেই বিক্রমের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। সে খোদলের ভিতরে ঢুকে সোজাসুজি উল্টো দিকে না গিয়ে ডান দিকে, তারপর বাঁ দিকে টর্চের আলো ফেলল। তারপর আবার বাইরে এসে গাছটাকে ভালো করে দেখল। পাশাপাশি দুটো বড় বড় গাছ যেন একসাথে জড়াজড়ি করে উঠেছে, আর তাদের গুড়িগুলো একসাথে বেড়ে উঠেছে। বিক্রম বাইরে এসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অপরাধীদের মাথায় বুদ্ধি খুব। এমনভাবে তারা জায়গাটা তৈরি করেছে যে চোখের সামনে থেকেও কোনো কিছু বোঝা যাবে না। একবার ভেতরটায় মাথা বাড়িয়ে ডান দিকে আলোটা ফেলুন এবং ডান দিকের পেছনের দিকটায় ফেলুন। বন্দুকটা নিয়ে খোদলের ভেতরে মুখ ঢুকিয়ে ডান দিকে পেছনের দিকটায় ফেলল জয়ন্ত। ঠিক তখনই সে দেখতে পেল খোদলের ভেতরে ডান দিকে আরও একটা খোদল। প্রথম গাছের ভেতরে খোদল থেকে ডান দিকে পেছনের দিক করে দ্বিতীয় গাছের ভেতর দিকটা খোদল রয়েছে। জায়গাটা এমনভাবে রয়েছে যে কিছু বোঝা যাবে না, কিন্তু সেই খোদলটাও এক জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে। সত্যি সত্যি বুঝতে পারছেন না? বোঝা দরকার ছিল। আপনারা জঙ্গলের লোক, তাছাড়া আপনারা। বুঝতে পেরেছি, প্রথম গাছের খোদলটা ন্যাচারালভাবে তৈরি হয়েছে, মানে এমনি এমনি, কিন্তু ওই ডান দিকের খোদলটা আর তারপরে দ্বিতীয় গাছের যে খোদলটা রয়েছে সেটা কিন্তু মানুষের হাতে তৈরি। কারণ এমনভাবে জায়গাটা কাটা হয়েছে যাতে পুরোপুরিভাবে গাছের গুঁড়িগুলো ভেঙে না যায়। তাছাড়া কাঠগুলো এত মসৃণভাবে কাটা হয়েছে যে নতুন করে গুঁড়ির জায়গাটা এখনো ভরাট হয়নি। এক্স্যাক্টলি, বিশেষ কোনো একটা উদ্দেশ্যে জায়গাটা কাটা হয়েছে। আর তাহলে ওরা তিনজন খোদলের কাছে দাঁড়িয়ে কথা বলছিল, তাই একটা ব্যাপার ওরা খেয়াল করেনি। একটু দূরেই ঝোপের মাঝে দুটো জ্বলন্ত চোখ ওদের দিকে তাকিয়ে অপেক্ষা করছিল। সেই চোখের অধিকারী আস্তে আস্তে নিজের পেছনের পা দুটো সামনের দিকে এগিয়ে দিল। তারপর সামনের পা দুটো শরীর থেকে ধনুকের মতো আস্তে আস্তে পেছনের দিকে সরাতে লাগলো, যেন একটা অগ্নিমান তৈরি হচ্ছে শত্রুকে লক্ষ্যভেদ করার জন্য। টেবিলের পাশে এসে টেবিলের উপর মাথা রাখতেই লোকটা কেমন ঝিমিয়ে পড়েছিল। একটা ওষুধ সে খেয়েছিল। নেশার ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গেই মাথা ঝিমঝিম করে উঠল। তবে এর আরেকটা কারণ আছে, ব্যথাটা সে অনুভব করতে পারবে না। আজকের রাতটা কাটাতে পারলেই তো হলো। কিন্তু অঘরে ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে কিছু একটা সজোরে তার ঘাড়ের কাছে এসে পড়েছে। সঙ্গে সঙ্গে ঘুমটা চটকে যায়। মুখ তুলে উপরের দিকে তাকাতে দেখতে পায় তার সামনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। সে দুটো হাত দিয়ে আবার তার ঘাড়ের কাছে আঘাত করার চেষ্টা করছে। রাগে আর ভীতিতে তার ব্যথাটা যেন বেড়ে ওঠে। গোটা শরীর যেন রাগে ঝলসে ওঠে। একটা হাতের ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে। মেঝেতে পড়তেই মেয়েটার গলা থেকে একটা আর্তনাদ বেরিয়ে আসার বদলে চাপা শব্দ হয়। তার মুখ বাঁধা, তাই তার মুখ থেকে কথা বাইরে বেরোচ্ছে না। লোকটা উঠে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, আজ এত আগে জেগে গেল কি করে? আমার হিসেব তো ভুল হতে পারে না, কোথাও একটা নিশ্চয়ই গন্ডগোল হয়েছে। আবার আলোটা জ্বালিয়ে ফেলে। আলো জ্বালাতেই দেখে একটু দূরে মাটির উপরে পড়ে রয়েছে একটা মেয়ে। সবার গায়ে একই রকমের একটা সাদা পোশাক পরানো।
পোশাকটা লম্বা আলখাল্লার মতো, খালি গলা আর হাতের কাছে 3টে ফুটো। বাকি জায়গা যেন একটা চাদর দিয়ে জড়িয়ে রাখা আছে। মেয়েটা আবার উঠে দাঁড়িয়েছিল, হাত দুটো তার সামনের দিকে, বোধহয় মুখটা বাঁধা, কিন্তু তার দুটো চোখ যেন অল্প আলোতে জ্বলজ্বল করছে। সে আবার এগিয়ে আসে লোকটার দিকে। এই সময় লোকটা কিন্তু আর দেরি করে না, মেয়েটার পেটের কাছটা লক্ষ্য করে একটা লাথি মারে। যন্ত্রণায় মেয়েটার চোখ থেকে জল বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আর্তনাদ বেরিয়ে আসে। মুখ থেকে বেরিয়ে আসা খানিকটা রক্ত মুখের বাঁধনটাকে ভিজিয়ে দেয় মুহূর্তে। আমার গায়ে হাত তোলা? শালা এত বড় সাহস তোর! এইখানে না তোকে কেড়ে কুচি কুচি করে ফেলবো। কারোর বাবার ক্ষমতা নেই আমায় আটকায়। আমার নাম রাঘব, শালা আমার গায়ে হাত! কথাটা বলে সে উঠে দাঁড়ায়। টেবিলের একপাশে একটা লম্বা লাঠি রয়েছে। এগিয়ে গিয়ে সেই লাঠিটা নিয়ে মেয়েটার হাতের কাছে জোরে একটা আঘাত করে। মেয়েটা চিৎকার করতে পারে না, কারণ তার বুক বাঁধা। ঘরের মধ্যে বাকি 29টা মেয়ে তখন গভীর ঘুমে আচ্ছন্ন। লাঠির আঘাতে মেয়েটার গোটা শরীরে যেন যন্ত্রণার দাগ ফুটে উঠতে থাকে একটু একটু করে। তারপর গোটা শরীর যেন শান্ত হয়ে আসে। মেয়েটা তখনই নিথর হয়ে গেছে। লাঠিটা ফেলে দিয়ে এগিয়ে গিয়ে মেয়েটার নাকের কাছে আঙুল রেখে অদ্ভুতভাবে হেসে ওঠে। যাক, আমি তো ভেবেছিলাম মালটা মনে হয় মরেই গেল। এরা মেয়ে মরে যাওয়া মানে সালা 10,000 টাকার লস। না, সব ঠিক আছে। এবার কাজটা হয়ে গেলে বেশ কয়েকদিন গা ঢাকা দিতে হবে। এটা ঝামেলা মারা পোষাচ্ছে না। কথাটা বলে সে আবার টেবিলের ওপরে গিয়ে বসেছে। তখনই কি মনে হতে সে দরজার কাছে এগিয়ে গেল একটু একটু করে। তার সিক্সথ সেন্স বলছে কিছু একটা হতে চলেছে। এমনটা সে এর আগেও দেখেছে। দরজার দিকে আরও একটু এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারে উপরে বাইরে থেকে ধাক্কা পড়ছে কেন। টেবিলের ওপর একপাশে রাখা একটা ঘড়ি। সেই ঘড়িতে ভালো করে তাকিয়ে দেখতে পায় ঘড়িতে 1টা বাজে। কিন্তু এখন তো কারোর আসার কথা নয়। ওদের আসার কথা তো ভোরবেলা, প্রায় 4টে নাগাদ। তাহলে এখন কি? কথাটা মনে হতেই রিভলভারটা বার করে নিয়ে একটু একটু করে এগিয়ে যায় দরজার দিকে। মিস্টার রায় আর যাদব সামনে হাঁটছিল। শিবা আর রাম অনেকক্ষণ হেঁটে আসার পর একটা জায়গায় এসে দাঁড়ালো। মিস্টার যাদবের পায়ের কাছে কি একটা নরম নরম লাগতেই সে চমকে উঠে পেছনে সরে গেল। তখনই মিস্টার রায় টর্চ জ্বালাতেই দেখতে পেল একটা মৃতদেহ। মৃতদেহ দেখে শিবা ভয় পেয়ে ঠিকরে গেছে, থরথর করে কাঁপছে। ভয় পাওয়ারই কথা। মৃতদেহটা বড় অদ্ভুত। গলাটা যেন শরীর থেকে প্রায় আলাদা হয়ে গেছে। তাছাড়া মৃতদেহের শরীরের অর্ধেকটা নেই, পেটের বেশ খানিকটা মাংস নিরুদ্দেশ। এমন বিভৎস মৃতদেহ মিস্টার রায় আগে দেখে থাকলেও যাদব, রাম কিংবা শিবার মধ্যে কেউ দেখেনি। এই লোকটার চিৎকার কোথাও শুনতে পেয়েছিলাম। তার মানে আজ বাঘ বেরিয়েছে এবং শিকার করেছে। কিন্তু মনে হচ্ছে কোনো কারণে বাঘটাকে চলে যেতেই হয়েছে। না হলে এমনভাবে মৃতদেহ রেখে বাঘ কখনোই চলে যায় না। তার মানে আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি বাঘটা কোনো কারণে চলে গেছে। গুলির শব্দ আমরাও শুনেছিলাম। তার মানে গুলিটা বাঘকে লক্ষ্য করেই চালানো হয়েছিল। তার মানে আমরা ঠিক পথেই আছি। আর এইবার তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি এগিয়ে গিয়ে কি হচ্ছে। মিস্টার রায় ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখে নিলেন। তখন প্রায় 1:15 বাজে। মৃতদেহটাকে একপাশে রেখে ওরা 4 জন এগিয়ে গেল সামনের দিকে। ঠিক সেই দিকেই রয়েছে চোরা শিকারীদের গোপন আস্তানা। গাছের গুড়ির খোদলের ভেতর টর্চের আলোটা যেন বারবার ধাক্কা খেয়ে ফিরে আসছিল। জয়ন্ত, বিক্রম দুজনেরই এখন মনে হচ্ছে এই গাছের মধ্যেই কোথাও সেই পথটা আছে। আর গাছে সেই খোদলের একটা জায়গাতে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে একটা যেন ফাঁপা শব্দ হলো। আর তাতে গার্ড প্রায় চিৎকার করে ওদেরকে ডাকলো, একটা কিছু আছে এখানে, তাড়াতাড়ি আসুন এদিকে। কথাটা বলতে বলতে সে সামনের দিকের খোদলের ভেতরে ঢুকে পড়ে। সঙ্গে জয়ন্ত আর বিক্রমও তার পিছু নেয়। কিন্তু জায়গাটা খুব বেশি বড় নয়, 3 জন পাশাপাশি দাঁড়ানো সম্ভব নয়। বিক্রম এবং জয়ন্ত বাইরের দিকটা দাঁড়িয়ে আছে। ভালো করে দেখুন, এই যে হ্যাঁ এই জায়গাটা। এখানে গাছের গায়ে এমনভাবে একটা হাতল মতো রয়েছে যে এটাকে কিন্তু এখান থেকে টেনে খোলা যাবে, অথচ এখন জিনিসটা ভেতর থেকে বন্ধ। বিক্রম ভালো করে সেখানটা দেখল।
তাতে পাশাপাশি দুটো অদ্ভুত গোল হাতলের মতো রয়েছে বলে মনে হলো। এমনভাবে তৈরি যে চট করে বোঝা যাবে না, গাছের গায়ে হাত না দিলে বোঝা তা সম্ভব নয়। বাইরে থেকে তালা দিয়ে দরজাটাকে আটকে রাখার জন্য এটা তৈরি, কিন্তু এটা সাধারণ দরজা হতে পারে না। এটাকে ভাঙা খুব মুশকিল হবে। ভেতর থেকে নিশ্চয়ই শক্ত কিছু দিয়ে আটকানো আছে। ধাক্কা দিতে থাকো দেখি। গার্ড ধাক্কা দিচ্ছে, আর ভেতর থেকে সেই লোকটা রিভলভার তুলে আস্তে আস্তে এগিয়ে আসছে দরজার সামনে। ওপরের দিকে বাইরে থাকা তিনজন জানে না ভেতরে দরজার ওপাশে এসে দাঁড়িয়েছে কেউ একজন। একটা কথা আমি কিছু বুঝতে পারছি না, ওই দুজন যদি মারা যায় আর একজন যদি নিরুদ্দেশ থাকে, তাহলে দরজা ভেতর থেকে বন্ধ কেন? আর মেয়েগুলো যদি এখানে থাকে, তাহলে তাদের কোনো শব্দ শুনতে পাচ্ছি না কেন? সেই মেয়েগুলো এমনভাবেই আছে যে তারা আর কথা বলতে পারবে না, তবে বেঁচে আছে নিশ্চিত। কিন্তু তৃতীয় লোকটা কি ভেতরে ঢুকে পড়েছে? আর তার চেয়েও বড় কথা, চারপাশে এত কম গার্ড, এমন একটা জায়গায় তো বেশি লোকজন থাকার কথা। আপনি ভুল করছেন, বেশি লোকজন থাকলেই সমস্যা, তখন চোখে পড়বে। কিন্তু আমরা এখন ভেতরে ঢুকবো কি করে? দরজা ভাঙা যাবে বলে তো মনে হচ্ছে না, তাহলে কি করব? ভেতরে যদি কেউ থাকে তাহলে সে এতক্ষণে বুঝতে পেরেছে আমরা দরজা ধাক্কা দিচ্ছি, এবং এতক্ষণে সে দরজার কাছাকাছি এসে থাকতে পারে। কথাগুলো হঠাৎ করে চাপ আসরে বলল বিক্রম। তার কথায় কিছু একটা বুঝতে পারল ওরা, তাই তিনজনেই গলা নামিয়ে ফেলল। বেশ কিছুক্ষণ কথাবার্তার পরে গার্ড বলল, তাহলে আর কি হবে? আমার মনে হয় আমি ভুল করেছি। এখানে কিছু থাকতে পারে না, গাছের খোঁদলের মধ্যে আর কে আসবে? চলুন এখান থেকে আমরা চলে যাই, অন্য কোথাও খুঁজে গিয়ে। কথাটি বলে গার্ড, জয়ন্ত আর বিক্রম তিনজনেই খোদল থেকে বেরিয়ে এলো। তারপর দীর্ঘশ্বাস ফেলেই নিজেদের ব্যর্থতার কথা বলতে বলতেই এগিয়ে এলো জঙ্গলের এক পাশে। ঠিক তখনই ঝোপের মধ্যে থেকে অন্ধকারে ঝাঁপিয়ে এলো কিছু একটা। সাবধান! গার্ডের চিৎকারটা শোনা গেল সবার প্রথমে, কিন্তু বন্দুক তুলে গুলি করার শব্দ কেউ পেল না। বাঘটা ঝাঁপিয়ে এসে পড়ে ওদের সামনে। বন্দুকটা বার করতে গেলেও সময় লাগবে ওদের। বাঘ আর তাদের মধ্যে দূরত্ব মাত্র 3-4 হাত। গার্ডের রাইফেলটা কাঁধ থেকে নামানো ছিল। জয়ন্ত আর বিক্রমের হাত ততক্ষণে কোমরে চলে গেছে, কিন্তু রিভলভার বার করার আগে যদি বাঘটা কিছু করে ওঠে। ওরা তিনজনে বাঘের দিকে তাকিয়ে আছে, বাঘটাও তাকিয়ে আছে ওদের দিকে। এইবার চাঁদের অল্প আলোতে ওরা বাঘটাকে আরো স্পষ্টভাবে দেখতে পেল। সেটা বেশ খানিকটা বড়, গায়ে হলদে কালো ডোরা কাটা দাগ। তবে তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপারটা হলো বাঘটার মুখ ও তার উজ্জ্বল চোখ, এবং তাদের কাছ থেকে বেরিয়ে আসা টকটকে রক্ত দেখা যাচ্ছে স্পষ্টভাবে। তার সঙ্গে বাঘের গায়ের বুনো গন্ধ মিলিয়ে চারপাশটা হঠাৎ করে যেন বদলে গেছে। গার্ডের চিৎকারের সঙ্গে সঙ্গে বাঘটা একটা অদ্ভুত গড়গড় শব্দ করতে করতে আবার পা বাড়িয়ে এক পা করে এগিয়ে আসছে সামনের দিকে। বিক্রম বাঘটির চোখের দিকে তাকিয়েছিল, মুহূর্তেই চোখটা সরিয়ে ফেলল, কারণ মিস্টার রায় একবার কথায় কথায় বলেছিলেন, কোনো জন্তুর চোখের দিকে তাকিও না তুমি। যদিও এই সমস্ত কথা অনেকেই বিশ্বাস করে না, তবে তাদের চোখে নাকি কোনো একটা হিপনোটাইজ করার মতন ক্ষমতা থাকে। বিক্রম বাঘের চোখ থেকে চোখ সরিয়ে ফেলেছিল। গার্ডের চোখটা কোনোভাবে বাঘের চোখের দিকে চলে গিয়েছিল। জয়ন্ত একটু দূরে পাথরের মতো দাঁড়িয়েছিল। রিভলভারটা সে আস্তে আস্তে চেপে ধরল। বাঘটাও পেছনের পায়ে তখনই গোটা শরীরটাকে হেলিয়ে দিয়েছে। আশেপাশে একটা অদ্ভুত পরিবেশ, আধো অন্ধকারের মধ্যে বাঘ আর ওরা তিনজন। পেছনের দিকে থাকা সেই দরজা ছাড়া কোথাও কিছু নেই। বাঘটা একটা ঝাঁপ দিতে যাবে, এমন সময় জঙ্গলের দিক থেকে একটা গুলি ছুটে এসে লাগলো বাঘটার ঠিক মাথার কাছে। সঙ্গে সঙ্গে ঝাঁপটা মাঝপথেই থেমে গেল, উল্টে গিয়ে পড়ল সে জঙ্গলের ভেতর। জয়ন্ত, বিক্রম এবং গার্ড সকলেই সঙ্গে সঙ্গে তাকালো জঙ্গলের দিকে। ঠিক তখনই জঙ্গল থেকে বেরিয়ে এলো মিস্টার রায়, মিস্টার যাদব, শিবা এবং রাম। কয়েক মুহূর্ত তারা কোনো কথা বলতে পারল না। চট করে তিনজনে সরে গেল জঙ্গলের দিকে। তারপর মিস্টার রায় বললেন, কাজটা কিন্তু ঠিক হলো না জয়ন্ত, তুমি একবার অন্তত আমায় বলতেই পারতে। জয়ন্ত কোনো উত্তর দিল না, কারণ ততক্ষণে একটা ছায়ামূর্তি গাছের খোদল থেকে বেরিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে ওরা সবাই জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ল। একটা শব্দ হলো বলে মনে হলো, বাঘের ডাকও শুনলাম,
তাহলে কি লোকগুলোকে তাড়া করেছে? যাক, ভালোই হয়েছে। সালা আমাদের এখানে এসে যে 3 লাখ টাকা এত সহজে আমি ছেড়ে দেবো? সালা ঢ্যামনার দল সবাই একটা বোকা। তার কথাটা শেষ হয়নি, এমন সময় পেছন থেকে কি যেন একটা ছিটকে এসে পড়লো তার উপর। লোকটা ছিটকে গেল মাটির উপরে। সঙ্গে সঙ্গে আর দেরি না করে জঙ্গলের কাছ থেকে বিক্রম আর জয়ন্ত বেরিয়ে পড়ে। রুদ্ধশ্বাসে ছুটে গিয়ে তারা ঝাঁপিয়ে পড়ল সামনে থাকা সেই লোকটার উপর। ততক্ষণে পেছন থেকে ছুটে আসা ছায়াটা মাটির উপর লুটিয়ে পড়েছে। বিক্রম এগিয়ে গিয়ে লোকটার গলা চেপে ধরল, আর জয়ন্ত তার হাত থেকে রিভলভারটা কেড়ে নিল এক ছটকায়। ফরেস্ট অফিসার সবাই এক একটা বোকা, তাই না? তুই কি ভেবেছিস তুই নিজেই তো বোকা বনে গেলি রে? হ্যাঁ, এখান থেকে আমরা চলে যাওয়ার ভান করলাম আর সঙ্গে সঙ্গে দরজা খুলে বাইরে বেরিয়ে এলি। বাহ! ততক্ষণে বাকিরা বেরিয়ে আসেনি, কারণ যদি অন্য কোনো বিপদ থাকে। তাই মিস্টার রায়, মিস্টার যাদব, গার্ড, এমনকি শিবা, রাম পর্যন্ত অপেক্ষা করছিল। সত্যি আমি ভাবতে পারিনি তোরা খুঁজতে খুঁজতে এত পর্যন্ত চলে আসবে। এই মেয়েটার জন্যে সালা, না হলে। জয়ন্তবাবু, ওকে আমি দেখছি, আপনি মেয়েটাকে দেখুন। মেয়েটা বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছে। জয়ন্ত এগিয়ে গেল মেয়েটাকে দেখার জন্য। ঠিক তখনই জয়ন্তর মাথার কাছে কে যেন একটা রিভলভার ধরল। বিক্রমের মাথার কাছেও রিভলভার ঠেকল। কোথা থেকে যে কয়েকজন লোক মুহূর্তের মধ্যে এসে ওদের চারপাশ থেকে ঘিরে ফেললো সেটা ওরা বুঝতেও পারল না। একটা অদ্ভুত গলায় হাসির শব্দ শোনা গেল। তারপরে গাছের কাছে এসে দাঁড়ালো আরো একজন। আধো অন্ধকারে তাকে দেখে ঝোপের মধ্যে দাঁড়িয়ে থাকা মিস্টার রায় আর যাদব একসাথে বলে উঠলেন, মনোহর। সবই ঠিক ছিল পুলিশ বাবু আর ফরেস্ট বাবু, শুধু শুধু আমাদের পেছনে কেন লাগতে গেলেন? এবার তো জানে খতম হতে হবে। আমরা তো কোনো শত্রু রাখি না। লোকটা তখন মাটি থেকে উঠে পড়েছে। তারপর হাসতে হাসতে বলল, সালা, ভেবেছিলি তোরা আমায় আটকেছিস? আরে আমি তোদের খুব ভালো করে চিনিবে। তোদের জঙ্গলে ঢোকার পর থেকেই তোদের উপর আমার নজর ছিল। কিন্তু এইবার কি হবে? তোদের সঙ্গে তো আরো একজন এসেছে। বাইরে আসতে বল, যা বাইরে আসতে বল। গার্ড বেরিয়ে যাওয়ার কথা ভাবছিল, তার আগে বিক্রম বলল, আমার কথা খুব ভালো করে শোনো। এরা শুধু তোমাদের 3 জনের এখানে আসার কথাই জানে। খুব সাবধান, ওদেরকে রাগিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আমরা 4 জন এখানে আছি, কিছু ব্যবস্থা আমরা করবই। গার্ড হাত তুলে বাইরে বেরিয়ে এলো। ততক্ষণে 3 জনকে পাশাপাশি বসিয়ে দিয়েছে ওরা। মনোহর রায়দের সামনে এগিয়ে এলো। তার একটু মোটা চেহারা, গোঁফ দাড়িতে মুখটা ভর্তি। এতদিন ধরে মেয়ে ছেলে পাচারের ব্যবসা করে আসছি, আজ পর্যন্ত কেউ আমায় ধরতে পারেনি, আর তোরা আমায় ধরবি? সব ভালোই ছিল, কিন্তু তুই আসার পর থেকেই এই লোকগুলো সাহস যেন বেড়ে গেল। একবার যখন তোকে ধরা গেছে তখন তুই এখান থেকে বেঁচে পালাতে পারবি না। চিন্তা করিস না, আমি তোকে না ধরলেও ধরা তুই পড়বি। কিভাবে আমাকে ধরবি? লোকটা ততক্ষণে 3 জনের হাত বেঁধে ফেলেছে। মেয়েটাকে আবার নিচে নিয়ে যাওয়া হয়েছে। লোকটার সঙ্গে আরো কয়েকজন নিচের দিকে চলে গেছে। মিস্টার রায় হিসেব করে দেখলো ওদের দলে মোট 5 জন, আর তার সঙ্গে আর একজন, মানে 6 জন। অথচ তাদের দলে এখানে 4 জন আর ওখানে 3 জন। একটা কাজ করলে কেমন হয়? অন্ধকার তো রয়েছে, ওরা 3 জন নেমে গেছে, আর আমরা 3 জন গিয়ে যদি অন্তত 2 জনকে ধরতে পারি তাহলে মনোহর বেটা একা হয়ে যাবে। আমি আগে গিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়বো, আর তারপরে আপনারা বন্দুক নিয়ে বেরিয়ে আসবেন স্যার। তাই হলো। ততক্ষণে মনোহর আরো কিছু বলছে। অন্ধকারকে আশ্রয় করে ওরা 4 জন ঠিক গাছের পেছনের দিকে গিয়ে দাঁড়ালো। তারপর শিবা রাম চিৎকার করে বেরিয়ে দৌড়তে লাগলো। 2 জনকে লক্ষ্য করে বন্দুক তাক করা ছিল, কিন্তু হঠাৎ এমন আক্রমণে তারা থমকে গেল। যতক্ষণে তারা গুলি চালাবে ততক্ষণে শিবা বুদ্ধি করে প্রায় মাটিতে গড়িয়ে লোকগুলোর পায়ে গিয়ে আঘাত করলো। 2 জনই ছিটকে গেল। ওদের বন্দুক থেকে গুলি ছিটকে গেল বাইরের দিকে। মনোহর ঘুরে দাঁড়িয়েছিল। সেই সুযোগে মাটি থেকে উঠে দাঁড়ালো বিক্রম। জোর পায়ে একটা লাঠি কষালো মনোহরের কোমরের কাছে লক্ষ্য করে। মনোহর ছিটকে গিয়ে পড়ল। এমনটা সে আন্দাজ করতে পারেনি। যাদব এগিয়ে গিয়ে মনোহরের মাথার উপর পিস্তল ধরে বললেন, এই আমরা বোকা, তাই না? তাহলে তুই এবার কি হলি বলতো? আমায় আটকানো এত সহজ নয়।
আমায় কোনো জেলে আটকে রাখতে পারবি না। আমাকে আটকালে 3 দিনের মধ্যে আমি বেরিয়ে আসবো। ততক্ষণে বাকিদের হাত খুলে দেওয়া হয়েছে। বিক্রম মনোহরের কাছে এগিয়ে এসে বলল, 3 দিনের মধ্যে কেন, এমন ব্যবস্থা করব তুই 3 বছরের মধ্যেও বাইরে বেরিয়ে আসতে পারবি না। আর একবার যদি সমস্ত অপরাধ প্রমাণ হয় তাহলে তোর কোন বাবা তোকে বাঁচায় সেটা আমিও দেখব। মিস্টার যাদব, আপনি এখানেই থাকুন, আমরা নিচে যাচ্ছি। বিক্রম, জয়ন্ত, মিস্টার রায় 3 জনে মিলে নিচে নামল। উপরে গুলির শব্দ পেয়ে দুজনে উঠে আসছিল দরজা খুলে। বিক্রমের একটা লাঠি খেয়ে ওরা ছিটকে গিয়ে পড়ল। মেয়েটির অজ্ঞান হয়ে থাকা শরীরের উপর লাঠি দিয়ে মেরে চলছিল একজন। বিক্রম এগিয়ে গিয়ে তার হাত লক্ষ্য করে গুলি চালাল। গুলি খেয়ে তার হাত থেকে লাঠিটা ছুটে গেলেও অন্য হাতে কোমর থেকে ছুরি বার করে এসে ছুটে এলো বিক্রমের দিকে। বিক্রম কোনো রকমে মাথাটা নিচু করে তার আঘাত এড়িয়ে গিয়ে তার পেটে একটা ঘুষি চালালো। লোকটা ছিটকে গিয়ে মেঝের ওপর পড়ল। ততক্ষণে জয়ন্ত এগিয়ে গেছে মেয়েটার দিকে। মেয়েটার নিঃশ্বাস পড়ছে, কিন্তু তার গোটা শরীরে আঘাতের চিহ্ন ছড়িয়ে রয়েছে। লোকটা আবার মাটি ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, এত সহজে তোদের সবাইকে এখান থেকে যেতে দেবো ভেবেছিস? কিছুতেই না বে। ওই দেখ, ওটা একবার ফাটলে না, এই গোটা জায়গাটা আর আস্ত থাকবে না, বুঝিস? তারপর লোকটা এক জানোয়ারের হাসি হেসে উঠল। চার্জার লাইটের আলোতে বিক্রম দেখতে পেল সত্যি একটা বোমা বানানো হয়েছে, কিন্তু এই বোমাটা এমন যে এর উপর চাপ না পড়লে এটা ফাটবে না। বিক্রম এগিয়ে গেল বোমাটার দিকে। লোকটাও এগোচ্ছে, দূরত্ব প্রায় সমান। যে আগে বোমাটার কাছে পৌঁছবে সেই বোমাটাকে তুলতে পারবে। ঠিক তখনই বিক্রম একটা কাজ করল। একটু আগেই লোকটার হাতে যে ছুরিটা ছিল সেই ছুরিটা সে ছিনিয়ে নিয়ে চোখের নিমেষে চালিয়ে দিল লোকটার হাত লক্ষ্য করে। হাতে ছুরির আঘাত লাগতেই লোকটা থমকে গেল মুহূর্তের জন্য। সেই সাথে বিক্রম এগিয়ে গিয়ে দাঁড়ালো বোমাটার সামনে। ততক্ষণে গার্ড আর মিস্টার রায় নিচে নেমে এসেছে। লোকটা চারিদিক থেকে বাধা পড়ে গেল, আর কিচ্ছু করার মতো ক্ষমতা রইল না। তাই ডান হাত দিয়ে নিজের ছুরিটাকে তুলে নিয়ে হঠাৎ সে চালিয়ে দিল নিচের গলায়। গল গল করে রক্ত বেরোতে লাগলো। সকলে ছুটে এলো, কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হলো না। এমন অবস্থাতেও ওই লোকটা মৃত্যুর কাছে মাথা নত করে হাসতে হাসতে মারা গেল। ভোরবেলার দিকে আর একটা দল সেই জঙ্গলে এই গুপ্ত ঘরের কাছে এসে পৌঁছল। তাদের সবাইকে গ্রেফতার করল মিস্টার যাদব, মিস্টার রায় এবং তাদের গোটা দল। সবাইকে থানার ঘরে আটকে রাখতে গিয়ে দেখা গেল ওদের দলে মোট 15 জন রয়েছে। সেদিনই খবর চলে গেল কাছের বড় থানায়। সেখান থেকে জিপ এসে ওদের সবাইকে তুলে নিয়ে গেল। মেয়েগুলোকে উদ্ধার করা গেল। ঈশানগঞ্জ এবং তার আশেপাশের এলাকা থেকেই মেয়েগুলো নিরুদ্দেশ হয়েছিল। প্রায় মাসখানেকের মধ্যে একটা গোটা চক্র ধরা পড়ল। মিস্টার যাদবের পদোন্নতি হলেও তিনি ঈশানগঞ্জের এই থানা ছেড়ে অন্য কোথাও যেতে চাইলেন না। রণবীরের শরীর ঠিক হয়ে গিয়েছিল। জয়ন্ত, রণবীর, মিস্টার রায় ঈশানগঞ্জের জঙ্গলেই ফরেস্ট অফিসার হয়ে রইলেন। শুধু বিক্রম ফিরে গেল তার নিজের রাস্তায়। ফিরে যাওয়ার আগে মিস্টার রায় তাকে একদিন সন্ধ্যাবেলা তার বাংলোতে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। মিস্টার যাদব, শিবা, রাম সকলেই ছিল। খাবার টেবিলে বসে খেতে খেতে মিস্টার রায় সকলের উদ্দেশ্যে বললেন, একটা কথা আপনাকে বলা হয়নি। আমরা পরে খোঁজ নিয়ে দেখেছিলাম যে বাঘটা কিন্তু মরেনি, তার মাথার এক পাশে গুলিটা ছুঁয়ে বেরিয়ে গেছিল, আর বাঘটা ভাই পালিয়েছিল। তবে সেই বাঘ কিন্তু এখন আবার মানুষকে হয়ে গেছে। বাঘ না হয় বন্দুকের শব্দে পালিয়েছিল, কিন্তু আমরা যাদের পাল্লায় পড়েছিলাম তারা কিন্তু বাঘের চেয়েও আরো ভয়ানক ছিল। আমার তো সেটাই মনে হয় মিস্টার রায়। আপনি আর ওই জয়ন্তবাবু মিলে জঙ্গলে ঢুকেছিলেন, তাই জন্য আমরা এই সমস্ত ব্যাপার জানতে পারলাম। না হলে এই সব কিছুর মধ্যে 30টা মেয়ে পাচার হয়ে যেত। এই ব্যাপারটা কিন্তু রণবীরের ক্রেডিট আছে। ব্যাপারটা কিন্তু তারই আগে মনে হয়েছিল। রণবীরের যদি গায়ে ওই অ্যালার্জির ব্যাপারটা না হতো না, তাহলে আমরা হয়তো আগেই কোনো একদিন ওই জঙ্গল অভিযানের জন্য রাতে ঢুকে পড়তাম। কথায় কথায় গোটা ব্যাপারটাই সকলের সামনে এলো। তবে যে ব্যাপারটা কেউ জানতে পারতো না, সেটা অনেক পরে মিস্টার যাদব জানতে পেরেছিলেন। সেদিন রাতে
মনোহরকে এবং তার গোটা দলকে খবরটা যে কে দিয়েছিল সেটা কেউ জানতে পারেনি প্রথমে। পরে মিস্টার যাদব জানতে পেরেছিলেন বিক্রম চ্যাটার্জি এখানে আসার পরে মাধবকে মনোহরের লোকেরা থানায় ও জঙ্গলের আশেপাশে নজর রাখতে বলেছিল। সেদিন রাতে যখন উত্তরের পথ দিয়ে বিক্রম ও জয়ন্তরা জঙ্গলে ঢোকে সেই খবরটা মাধবী দিয়েছিল ওদেরকে। তাই মনোহররা জানতো ওরা 3 জনই জঙ্গলে ঢুকেছে। বাকি কারা কারা জঙ্গলে ঢুকেছে সেই কথা জানতো না। জঙ্গলের পর থেকে আর তেমন কোনো উপদ্রব হয়নি। তবে ঈশানগঞ্জের জঙ্গলের ওই মানুষ খেকো বাঘের কথা ওই এলাকার আশেপাশেও বেশ ছড়িয়ে পড়েছিল। তবে এরপর প্রায় 2 বছরের মাথায় ঈশানগঞ্জের ওই জঙ্গল মতো এলাকাটা অভয়ারণ্যের মধ্যেই ধরে নেওয়া হয়।